হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা করতে চলেছি আমাদের তাপের ঘটনা সমূহের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1 আশা করি তোমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। লেকচার নাম্বার 1-এ তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই ভিডিও সিরিজের কোয়ালিটি কেমন। আমরা পুরো প্রত্যেকটা কনসেপ্ট, তার অ্যাপ্লিকেশন এবং তার নিউমেরিক্যাল সমস্ত কিছু কিন্তু এই সিরিজে কভার করছি। আজকের লেকচারটাও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা একদম ইন ডেপথে থিওরি কভার করব এবং তারপর কিন্তু তার অ্যারাউন্ডে যত রকমের নিউমেরিক্যাল পসিবল সব রকমের নিউমেরিক্যাল কিন্তু আমরা সলভ করব। তো তোমাদের কমপ্লিট প্রিপারেশন কিন্তু আমাদের এই ভিডিও লেকচার সিরিজেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে তোমাদেরকে কোনো পেইড ব্যাচ বা অন্য কোনো লেকচার সিরিজ কিন্তু দেখার দরকার পড়বে না। শুধুমাত্র এই সিরিজটাকেই তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের মাধ্যমিকে 100 থেকে 100 পেতে কেউ কিন্তু আটকাতে পারবে না। তো ভালো করে এই সিরিজগুলোকে কমপ্লিট করো, ডেইলি প্র্যাকটিস কোশ্চেন সিরিজ অ্যাটেম্প্ট করো, প্রত্যেকটা শিট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, সেগুলোকে সলভ করো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই লেকচার। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমরা কি কি পড়তে চলেছি, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা বলবো যে আমাদের আয়তন প্রসারণ এবং তার প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়বো। তারপর আমরা দেখবো আমাদের গ্যাসের প্রসারণ কিভাবে ঘটে এবং প্রসারণ গুণাঙ্ক আমরা কি করে মাপি। তারপর আমরা দেখবো যে আমাদের কঠিনের তাপীয় সংকোচন বলতে আমরা কি বুঝি, তার অ্যাপ্লিকেশন দেখবো দুটো। তারপর আমরা দেখবো আমাদের ঋণাত্মক তাপীয় প্রসারণ কি জিনিস। তারপর আমরা তার নিউমেরিক্যাল সলভ করবো এবং তারপর আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্কস দেবো, যেগুলো যারা কমপ্লিট করবে তাদের নাম আমি পরবর্তী লেকচারসে কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের আজকে সেশন। বেশি টাইম ওয়েস্ট আমি করবো না, ইন্ট্রো একদম কম কিন্তু কোয়ালিটি আমাদের বেশি হবে লেকচারের, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে হচ্ছে আমাদের তরলের তাপীয় প্রসারণ, ঠিক আছে? তো দেখো তরলের তাপীয় প্রসারণ কি, আমরা আগের দিন পড়েছিলাম আমাদের কঠিনের তাপীয় প্রসারণ। সেখানে আমরা কি বুঝলাম যে কঠিনের আমাদের দৈর্ঘ্য থাকতে পারে, আমাদের কি থাকতে পারে, প্রস্থ থাকতে পারে, উচ্চতা থাকতে পারে, তাই তার কিন্তু তিনটে ডাইমেনশনই রয়েছে। তাই তার ক্ষেত্রে কি আছে, যেহেতু একটা নির্দিষ্ট আকার এবং আয়তন দুটোই উপস্থিত, তাই তার কিন্তু আমাদের দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, তার ক্ষেত্র পরিবর্তন হতে পারে এবং তার আমাদের আয়তন পরিবর্তন হতে পারে। তাহলে মোট কিন্তু আমাদের 3 রকমের প্রসারণ আমরা দেখতে পেলাম কি আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই বোতলের মধ্যে আমাদের জল রয়েছে, এটা যদি ট্রান্সপারেন্ট হতো তাহলে আমি দেখাতে পারতাম যে এর মধ্যে যদি 500 ml জল থেকে থাকে তাহলে তার আকারটা এখন এই বোতলের মতো। যদি এই জলটাকে আমি এখন কি করি, হাড়ির মধ্যে ঢেলে দিই, তাহলে আকারটা কেমন হয়ে যাবে, হাড়ির মতো। যদি আমি গামলার মধ্যে ঢালি তাহলে গামলার মতো আকার হয়ে যাবে। যদি তোমার মাথার উপর ঢালি পড়ে যাবে সাইডে, তাহলে কি হবে, সমতল জায়গায় পড়ে যাবে, সমতলের মতো আকার হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে, তারপর বাষ্পীভূত হয়ে যাবে, উড়ে চলে যাবে, সেটা আলাদা ব্যাপার। তাহলে আমি যে কথাটা বলছি এর থেকে আমি কি বুঝতে পারি যে তরলের কিন্তু কোনো আকার নেই, ঠিক আছে? কিন্তু যার কিছু নেই তার কি আছে, আয়তন রয়েছে। এটা কার জন্য ভ্যালিড, এটা তরলের জন্য ভ্যালিড। তাহলে এর মধ্যে কত আছে, 500 ml জল রয়েছে, তাই তো? এই জলটাকে আমি যদি হাঁড়িতে ঢালি এটা কি 1 লিটার হয়ে যাবে না, তাহলে তখনও কিন্তু 500 ml জলই থাকবে। হাঁড়ির থেকে নিয়ে আমি আবার গামলায় ঢাললাম, তাহলে কি 2 লিটার হয়ে যাবে না, তাহলে আবার কি থাকবে, সেই 500 ml জলই থাকবে। তার মানে একটা তরলের কিন্তু নির্দিষ্ট আমাদের কি থাকে, আয়তন থাকে। তাহলে যদি আমি বলি যে তরলের প্রসারণ, তাহলে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে তার আয়তন প্রসারণ। এবার আমাকে একটা কথা বলো, তোমাকে আমি বললাম যে ধরো নাও আগের দিন যাদের নাম ছিল অলোক, ঠিক আছে, অলোক দে বলে একজন ছিল। তো অলোক, আমি বললাম যে অলোক তুই এক কাজ কর, আমার জন্য গিয়ে জল গরম করে নিয়ে আয়, ঠিক আছে? বললো ঠিক আছে নিয়ে আসছি। এবার অলোক কি করলো, ভাবলো যে আমি জল গরম করবো, জল নিয়ে আসলো, বালতিতে করে জল আনলো প্রথমে, তারপর একটা জ্বলন্ত উনুনের ওপর জলটা ঢেলে দিল। গরম হবে, হবে না, বরং উনুনটা নিভে যাবে, ঠিক আছে? এরকম হবে। তাহলে এরকম বোকামো কেউ করবে, করবে না। তাহলে কি করতে হবে, অলোক বললো যে আমি বুদ্ধিমান ছেলে, আমি কি করব, আমি একটা পাত্র নেবো, পাত্রের মধ্যে জল ঢালবো, তারপর সেই পাত্র সমেত সেটাকে কি করবো, উনুনের উপর চাপাবো, তাই তো? তাহলে আমাকে একটা কথা বলো, কোনো তরলের যদি প্রসারণ করাতে হয় তাহলে তরলটাকে আমাকে তাপ দিতে হবে, আর তরলটাকে একটা পাত্রে না রেখে তুমি কি তাপ দিতে পারবে, পারবে না, তাই তো? কেউ পারবে? যদি পারো তাহলে তোমাকে নোবেল দেওয়া হবে, ঠিক আছে? আমিই দেবো নোবেল, ঠিক আছে? তোমার জন্য আমি নোবেলের জন্য অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আপাতত পারি না আর কোনো সায়েন্টিস্ট আপাতত পারবে না, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো একটা পার্টিকুলার পাত্রের মধ্যে, সেটা হাঁড়ি হতে পারে, সেটা কড়াই হতে পারে, সেটা সসপ্যান হতে পারে, যে কোনো একটা পাত্রের মধ্যে আমি জলটাকে ঢাললাম, তারপর সেটাকে উনুনের উপর চাপালাম। এবার তাহলে আমাকে একটা কথা বলো, আগুনটা সবার প্রথমে কাকে ছুটছে, জলটাকে নাকি পাত্রটাকে? নিশ্চয়ই পাত্রের মধ্যে জল আছে, তাহলে প্রথমে পাত্রের কাছে আগুনটা পৌঁছাচ্ছে। তাহলে কে উত্তপ্ত হবে সবার একদম প্রথমে, ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট কার হবে, হবে কিন্তু পাত্রটার সাথে। তাহলে পাত্রটা তো একটা কঠিন পদার্থ, ওটা তো তরল পদার্থ না, তাহলে ওর ক্ষেত্রে কার লজ অ্যাপ্লাই হবে, কঠিনের প্রসারণের। তাহলে ওই যে কঠিন পদার্থটা আছে তার তো দৈর্ঘ্য প্রসারণ হতে পারবে, তার তো ক্ষেত্র প্রসারণ হতে পারবে, তার তো আয়তন প্রসারণ হতে পারবে, নাকি? তাহলে ওই যে কঠিন পদার্থ যেটা পাত্র, সেই পাত্রের কিন্তু একটা প্রসারণ হবে। হ্যাঁ ঠিক আছে। আবার সাথে সাথে যেই পাত্রটা আমাদের গরম হচ্ছে, তাহলে পাত্রের গরম থেকে কি আমাদের তরলটাতেও তাপ যাবে, তাহলে যেই তরলের কাছে তাপ যাবে তাহলে তরলটাও কিন্তু আয়তনে বৃদ্ধি পাবে। আর এই যে আয়তনে বৃদ্ধি পেলো, এটাকেই কি বলা হয়, তরলের আয়তন প্রসারণ। কিন্তু আমাকে বলো যে পাত্র ছাড়া কি তরলের প্রসারণটা হতে পারলো না, তার মানে নিশ্চয়ই পাত্রের যে প্রসারণ সেটা কিন্তু তরলের প্রসারণের সাথে কোনো না কোনো ভাবে লিঙ্ক রয়েছে। তাহলে আমি এখন যখন বলবো তরলের প্রসারণ, তখন আমার দু রকমের প্রসারণ হবে। কি, একটা প্রসারণ ক্যালকুলেট করার সময় আমি কিন্তু পাত্রের প্রসারণকে নেগলেক্ট করে দেবো, ঠিক আছে?
আর একটা প্রসারণ ক্যালকুলেট করার সময় আমি কিন্তু পাত্রের প্রসারণকে কনসিডার করব। এই দু রকমের প্রসারণের যে বেসিস, এই বেসিসের ভিত্তিতে কিন্তু আমি তরলের প্রসারণকে দু রকম ভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এটুকু ছিল আমাদের কি একদম ভূমিকা। এবার একটু পড়ে দেখি যে আমাদের কি কি আমাদের লেখা রয়েছে এখানে, তারপর আমরা আবার তার নিউমেরিক্যাল সলভ করবো, তার গাণিতিক রূপ দেখবো, কি কি ভাগ আছে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে কভার করবো। ঠিক আছে, তো একদম টেনশন নিতে হবে না, ভালো করে ক্লাস করো, নোটস করো সাথে সাথে, এবং নিউমেরিক্যাল গুলো নিজে থেকে সলভ করো। ঠিক আছে, আশা করি নিউমেরিক্যালের ভয় কিন্তু আমাদের সিরিজ কভার করলে তোমাদের একদম দূর হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো চলো পড়তে লাগি। তো সবার প্রথমে কি বলছে, বলছে কঠিন পদার্থের কঠিন পদার্থের মতো তরলের কোনো নির্দিষ্ট আকার, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থাকে না। একটু এতক্ষণ ধরে তাই বোঝাচ্ছিলাম। তরলের আছে কি কেবলমাত্র আয়তন, তাই তাপ প্রয়োগ করলে তরলের শুধুমাত্র কিন্তু আয়তনের প্রসারণ ঘটে। তাহলে শুধুমাত্র কিন্তু ভলিউমেট্রিক এক্সপ্যানশন আমাদের লিকুইডের ক্ষেত্রে হবে, অন্য কোনো এক্সপ্যানশন কিন্তু এর ক্ষেত্রে হবে না। পাত্রের প্রভাবটা তাহলে এই ক্ষেত্রে কি হবে, তরলকে উত্তপ্ত করতে হলে তাকে কোনো না কোনো পাত্রে রাখতে হবে, যেটা আমি বলছিলাম এতক্ষণ। তাহলে আমরা যখন বাইরে থেকে তাপ দিই তখন প্রথমে পাত্রটা তাপ গ্রহণ করবে এবং পাত্রটা তাহলে কিন্তু প্রসারিত হবে, তারপর সেই তাপটা পৌঁছালে কিন্তু তরলের প্রসারণ ঘটবে। তাহলে তরলের প্রসারণ বলতে আমি কি বুঝি, তরলের আয়তন বৃদ্ধি পাবে, সেটাকেই বলছি তরলের প্রসারণ। ঠিক আছে, এইবার এই পাত্রের প্রসারণের কারণে এই তরলের আমরা মূলত কি দুই ধরনের কিন্তু প্রসারণ দেখতে পাবো। এক ক্ষেত্রে আমি পাত্রের প্রসারণকে কাউন্ট করব, এক ক্ষেত্রে পাত্রের প্রসারণকে কাউন্ট করব না। তাহলে এই পাত্রের প্রসারণকে আমি ধরছি কি ধরছি না সেটার ভিত্তিতে আমি দুরকম ভাগ করছি। একটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপেনশন, আর একটা হচ্ছে আমাদের কি প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপেনশন। ঠিক আছে, এইবার এটা বোঝার জন্য আমরা দুটো এক্সপেরিমেন্ট করব। তো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 1 বা কেস 1, যেখানে আমি কি করছি, যেখানে আমি একটা পাত্রের মধ্যে টুবু টুবু করে জল ভরছি। ঠিক আছে, মানে যতটা জল ভরা যায় পুরো জায়গাটা কিন্তু আমি জল ভরে দিচ্ছি। তো ধরে নাও এটা একটা পাত্র, যার আয়তনটা কত, যার আয়তনটা হচ্ছে আমাদের 100 মিটার কিউব। ঠিক আছে, আমি একদম শুরু থেকে দেখাই। ঠিক আছে, এই পাত্রটার আয়তন কত, পাত্রটার আয়তন হচ্ছে আমাদের 100 মিটার কিউব। এবার আমি কি করলাম, 1 সেকেন্ড আমাকে টাইম দাও। পাত্রটায় প্রথমে জল ছিল না। ঠিক আছে, আমি কি করলাম, পাত্রটা একদম টুবু টুবু করে জল ভরলাম। তাহলে কি করলাম, একদম পাত্রের কানা অবধি, একদম পুরো পাত্রের কানা অবধি কিন্তু আমি কি করলাম, জলটা ভরে দিলাম। ঠিক আছে, তাহলে এমন ভাবে জল ভরলাম যাতে এই পাত্রটাও কিন্তু পুরো ফুললি ফিল থাকে জল। ঠিক আছে, তার নিচে আমি আর একটা পাত্র রাখলাম যাতে এর বাইরে দিয়ে যদি জলটা আসে তাহলে সেই জলটা যাতে নিচের পাত্রে এসে জমা হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, এই কথাটা আমি আপাতত বুঝলাম। তাহলে 100 মিটার কিউব কি আমাদের এই পাত্রের জায়গা মানে আয়তন, ততটাই আমি পুরোপুরি একদম কিন্তু জল ভরে দিয়েছি। তাহলে আমি এখন কি করছি, এটাকে উত্তপ্ত করছি। তাহলে আমি এখন কি করছি, এটাকে উত্তপ্ত করছি। যেই আমি আগুন দেবো তাহলে কি হবে, আগুনটা এই পাত্রের কাছে পৌঁছাবে। ঠিক আছে, আগুনটা কি হবে, এই পাত্রের কাছে পৌঁছাবে। 1 সেকেন্ড, এটা আমাকে একটু আগে ঠিক করে নিতে দাও, কারণ এটা তোমাকে পরে বোঝাবো আমি। ঠিক আছে, আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমি কি করব, তাপ দিচ্ছি, যেই তাপ দেবো তাতে কি হবে, তাপ দিলে কি হবে, এইটা আমাদের উত্তপ্ত হবে। তাই তো, প্রথমে পাত্রগুলো উত্তপ্ত হলো, তাহলে পাত্রটা প্রসারিত হবে এবং তার সাথে সাথে কি হবে, তরলের কিন্তু প্রসারণ করবে। তাহলে তরল নিশ্চয়ই আমাদের কি আয়তনে বৃদ্ধি পাবে। তাহলে যেই আয়তনে বৃদ্ধি পাবে তাহলে কি হবে, এর থেকে কিছুটা জল উপচে পড়বে। তাহলে দেখো কিছুটা জল কিন্তু আমাদের উপচে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম কিন্তু আমাদের কিছুটা জল উপচে পড়ে গেছে। তাহলে আমি বলছি যে যতটা জল উপচে পড়েছে আমি মেপে দেখলাম যে 7 মিটার কিউব জল কিন্তু নিচের পাত্রটায় এসে পড়েছে। তাহলে আমাকে একদম সিম্পলি বলো, একদম সিম্পল ভাবে, যে কতটা জল তাহলে আমাদের বেশি হয়ে গেল, কতটা আয়তন তাহলে আমাদের বেশি হয়ে গেল। আগে 100 মিটার কিউব ছিল, তার থেকে কিন্তু আমাদের জল উপচে পড়লো যখন আমি পাত্রে কি দিলাম, আগুন দিলাম, যখন আমি কি তাপ দিলাম, তাতে 7 মিটার কিউব জল আমার বাইরে পড়ে গেল। তার মানে আমি কি বলতে পারি, যে আমাদের আয়তন প্রসারণ কত, আয়তন প্রসারণ হচ্ছে আমাদের 7 মিটার কিউব, এরকম না। তাহলে আমি বলতে পারি যে 7 মিটার কিউব। তাহলে এই যে আমাদের এটা মনে হলো যে এতটা জল কিন্তু বাইরে এসে পড়লো, তাহলে এইটা কি, এইটা হচ্ছে আমাদের আপাত আয়তন প্রসারণ। কি বলছি, এইটা হচ্ছে আমাদের আপাত আয়তন প্রসারণ। ঠিক আছে, তাহলে এটা কি সত্যিই এতটা হবে না, কেন বলো তো, কারণ আমি একটা জিনিস কনসিডার করতে ভুলেই গেলাম। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে এই পাত্রটাও তো বড় হচ্ছে। পাত্রটা বড় হচ্ছে না, সেটাকে তো আমি খেয়ালই করলাম না যে পাত্র কতটা বড় হবে। আগে পাত্রটায় 100 মিটার কিউব জল ধরার জায়গা ছিল, এখন তো পাত্রটা বড় হয়ে 103 মিটার কিউব হয়ে গেছে। আমি কি বলছি যে 1 সেকেন্ড, আমি কি বলছি যে আমার যে পাত্রটা আছে ওই পাত্রটাতে আগে 100 মিটার কিউব জল ধরার কিন্তু জায়গা ছিল। ঠিক আছে, এখন কি হলো, এখন আমার যেহেতু আমি তাপ পাচ্ছি, তাহলে তাপ পেয়ে পাত্রটা গরম হচ্ছে। পাত্র গরম হলে পাত্র একটা কঠিন পদার্থ, তাহলে পাত্রেরও তো এক্সপ্যানশন হবে, পাত্রেরও প্রসারণ ঘটবে। তাহলে পাত্রটা কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, পাত্রটা কিন্তু বড় হয়ে আমাদের 103 মিটার কিউব আয়তন বিশিষ্ট হয়ে গেল। তাহলে পাত্রটাও তো বড় হয়ে গেছিল, তাহলে এই পুরো 103 মিটার কিউব জুড়েও তো আমাদের জল রয়েছে, আবার বাদ বাকি 7 মিটার কিউব কিন্তু জল বাইরে পড়ে গেছে। এইটাই তো কনসেপ্ট। তাহলে আমাকে বলো তো এর সত্যি সত্যি কতটা আয়তন প্রসারণ হয়েছে, অর্থাৎ এর প্রকৃত আয়তন প্রসারণ কতটা। আমাকে একটা কথা বলো, যে এর সত্যি সত্যি কতটা আয়তন প্রসারণ হয়েছে। ভালো করে এটাকে পজ করো, ভেবে উত্তর দাও, তারপর আমার উত্তরের সাথে মেলাবে। আমার কথাটা এবার ভালো করে ভাবো। দেখো আগে 100 মিটার কিউব জল ছিল, এখন পাত্র 103 মিটার কিউব হয়েছে,
ততটাই তো জল রয়েছে, তার মানে নিশ্চয়ই 3 মিটার কিউব তো জল আমাদের এই ভিতরেও এক্সট্রা হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এখানে 3 মিটার কিউব জল আমাদের এক্সট্রা ছিল, প্লাস বাইরে আরো 7 মিটার কিউব এসছে, তার মানে বাইরে আরো 7 মিটার কিউব জল বেরোলো। তাহলে মোট কিন্তু আমাদের 10 মিটার কিউব জল কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। তাহলে সত্যি কতটা আমাদের জল বৃদ্ধি পেলো? সত্যি কিন্তু তরলের প্রসারণ বা জলের প্রসারণ ঘটলো আমাদের 10 মিটার কিউব। কিন্তু আমি ভাবছিলাম কত? আমি ভাবছিলাম 7 মিটার কিউব। কখন ভাবছিলাম? যখন আমি এটা গুরুত্বই দিলাম না যে আমাদের যে পাত্রের প্রসারণ কতটা হয়েছে। তাহলে পাত্রের প্রসারণকে উপেক্ষা যদি আমি করি তাহলে আমি কতটা প্রসারণ বলবো? তাহলে বলবো যে 7 মিটার কিউব কিন্তু আমাদের তরলের প্রসারণ হয়েছে, যেটা কি, যেটা হচ্ছে আমাদের আপাত আয়তন প্রসারণ। আর আমি যদি পাত্রের প্রসারণকে উপেক্ষা না করি, পাত্রের প্রসারণকেও কাউন্ট করি, যে পাত্রের ভিতরটাও তো বড় হচ্ছে, তার মধ্যে তো এখনো জল রয়েছে, তাহলে সেই প্রসারণটাকেও আমি যদি নিই, যেটা আমার কি অ্যাকচুয়াল ভ্যালুটা দেবে, তাহলে আমি দেখবো যে 3 মিটার কিউব আমাদের তরল বেশি হয়েছিল, প্লাস আবার আমাদের কি 7 মিটার কিউব জল বাইরে পড়লো, মোট আমাদের 10 মিটার কিউব জল বেশি হয়ে গেছিল। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ কি আমাদের 10 মিটার কিউব। বোঝা গেল? এবার আমাকে একটা কথা বলো, এই যে 3 মিটার কিউব, এইটা কি বলতো? এই 3 মিটার কিউবটা কি? এই 3 মিটার কিউবটা আমাদের পাত্রের প্রসারণ না? এই 3 মিটার কিউবটা কি, যে কতটা পাত্র প্রসারিত হয়েছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই যে প্রকৃত আয়তন প্রসারণ 3 মিটার কিউবটা কি, এটা আমাদের পাত্রের প্রসারণ। এটা কি, এটা হচ্ছে আমাদের পাত্রের প্রসারণ। আর এই 7 মিটার কিউবটা কি, এই 7 মিটার কিউবটা হচ্ছে আমার দেখে যতটা মনে হচ্ছিল যতটা বাইরে পড়ে গেল। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের তরলের আপাত প্রসারণ। এটা কি, এটা হচ্ছে আমাদের তরলের আপাত প্রসারণ। তাহলে আমাকে একটা কথা কি বলতে পারবে, যে প্রকৃত আয়তন প্রসারণ কি আমি তখন বের করতে পারবো যখন আমি পাত্রের প্রসারণের সাথে তরলের আপাত প্রসারণ যোগ করে দেবো, তখনই বের করতে পারবো। এমনিও ভাবো না, আপাত আয়তন প্রসারণ কখন বেরোয়? যখন আমি পাত্রের প্রসারণকে ধরছি না। আর প্রকৃত আয়তন প্রসারণ কি করবো? যখন পাত্রের প্রসারণকে ধরবো। তাহলে আমি কি করে বার করবো? আপাতর সাথে পাত্রের প্রসারণটাকে যোগ করে দিলেই কিন্তু প্রকৃত আয়তন প্রসারণটা বেরিয়ে যাবে। এবার আমাকে একটা কথা বলো, কোনটা সত্যি সত্যি তোমার তরলের আয়তন প্রসারণকে দেখালো? কোনটা সত্যি এমন ভ্যালু দিল যেটা সত্যি আমি বুঝতে পারবো যে এতটাই তরল প্রসারিত হয়েছে? নিশ্চয়ই তাহলে আমাদের কি প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটা? তরলের নিজস্ব বৈশিষ্ট্য কিন্তু আমাদের প্রকৃত আয়তন প্রসারণ। বোঝা গেল আমার কথাটা? তাহলে এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল আমাদের কেস 1। এবার চলে আসবো আমাদের একটা কেস 2, যেটা কিন্তু তোমাদের বইতে আছে এবং তোমাদেরকে আশা করি সবাই কম বেশি পড়ায়। ঠিক আছে, সবাই পড়ায় না, বাট যেখানে যেখানে তোমরা একটু ভালো টিচারদের কাছে পড়বে তারা কিন্তু এটা তোমাদেরকে পড়ায়, কারণ এটা কিন্তু তোমাদের হাতে কলমে বলে তোমাদের ছায়ার বইতে দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করি বেশিরভাগ টিচারই তোমাদেরকে এটা করায়। ঠিক আছে, তোমরা যদি স্কুলে পড়ে থাকো, স্কুলে তো আই গেস করায় না, কিছু টিচার করাতে পারে হয়তো, খুব ভালো টিচার যারা, বাকি অনলাইনে হয়তো অনেকেই করায়, তো আমিও করে দিচ্ছি এটা। ঠিক আছে, এটা তুলনামূলক কি একটু জটিল লাগতে পারে তোমাদের। ঠিক আছে, বাট আমি যেটা পড়িয়েছি তারপরে এটা তোমাদের ইজি লাগবে খুব। দেখো, প্রথমে আমি কি বলছি? প্রথমে আমি বলছি যে আমি এরকম একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে জল রেখেছি, একটা তরল রেখেছি, আমি জল বলছি বারবার। ঠিক আছে, জল একটা তরল তো, আর জলটা কি আমাদের সব থেকে আমরা সবসময় দেখতে পাই, তাই জল তরল হিসেবে আমরা সবসময় জলের এক্সাম্পল নিই। আরো একটা জিনিসের জন্য আমরা জলের এক্সাম্পল সবসময় নিই, কেন বলো তো? কারণ জলকে আমরা বরফ হিসেবে দেখতে পারি, জলকে আমরা বাষ্প হিসেবে দেখতে পারি, জলীয় বাষ্প। তাহলে আমি জলকে এমন একটা পদার্থ বলতে পারি যে পদার্থর তিনটে দশাই আমরা দেখতে পারি একদম খালি চোখে। তাই কিন্তু আমরা জলের কথা এত বলি, কারণ তুমি তরল অক্সিজেন নিজের চোখে দেখতে পেয়েছো বাস্তবিক জীবনে? পাওনি। হয়তো ল্যাবরেটরিতে গিয়ে দেখতে পাবে। তরল নাইট্রোজেন দেখতে পাও না? কঠিন নাইট্রোজেন দেখতে পাও না? কিন্তু জল কিন্তু এমন একটা জিনিস, তুমি বরফ দেখেছো, তুমি জলীয় বাষ্প দেখেছো, আবার তুমি জল দেখেছো, তার মানে তার তিনটে দশাই কিন্তু আমরা দেখতে পাই। তাই এটা কিন্তু একটা স্পেশাল আমাদের কি কি বলবো, মানে পদার্থ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইসব বুঝতে পারলাম এক্সট্রা জিনিস। এবার আমি একটা কথা বলি যে আমি কি করছি, এটাকে উত্তপ্ত করছি। ঠিক আছে, এই পাত্রটাতে আমি কি করছি, উত্তপ্ত করছি। তাহলে এই যে তাপটা, তাপটা কার কাছে প্রথমে যাবে? প্রথমে আমাদের পাত্রের কাছে যাবে। তাহলে পাত্র প্রথমে উত্তপ্ত হবে। তাহলে আমাকে একটা কথা বলো, পাত্রটা যদি বড় হয়ে যায়, আমি এখানে কিছু লেভেল করছি। ঠিক আছে, লেভেলটা কেমন হবে? দেখো, এইটা হচ্ছে আমাদের এ লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ লেভেল। ঠিক আছে, আমাকে একটু ভালো করে ছবিটা আঁকতে হবে, তাই একটু কিন্তু আমাকে সময় দেবে সবাই। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের এ লেভেল। দেখো, এই এ লেভেল অবধি আমাদের কি ছিল, তরলটা ছিল। এবার যেই আমি তাপ পাচ্ছি, তাহলে প্রথমে আমাদের তাপটা কার কাছে আসবে? পাত্রের কাছে আসবে। তাহলে পাত্রটা একটু বড় হবে। এবার তুমি ভালো করে ভাবো, এটা ট্রান্সপারেন্ট হলে খুব ভালো হতো, বাট আমার কাছে ট্রান্সপারেন্ট বোতল মানে যেটা আছে সেটা ক্যামেরাতে দেখানোর মতো না। যাই হোক, তো এটার মধ্যে ধরে নাও এই অবধি জল আছে। ঠিক আছে, এবার এটা বড় হয়ে গেল, ধরো এটা গামলা হয়ে গেল। এই বোতলটায় এত অব্দি জল আছে, একটু বড় গামলা নিলাম, তাহলে কি এই অব্দি জল থাকবে? তখন জলটা কি হবে, এদিকে যেহেতু আমাদের কি জায়গা বেশি পাচ্ছে, তাই কি জলের লেভেলটা নিচে নেমে যাবে। তো একইভাবে এই বোতলটা যদি মোটা হয়ে যায় তাহলে কি হবে, জল এখান থেকে নিচে নেমে যাবে না? তাহলে আমি তাই বলছি যে দেখো, এখানে পাত্রটা কিন্তু দেখতেও বুঝতে পারছো যে বড় করে দিয়েছি। এতটা একদম খালি চোখে বোঝা যাবে এমন বড় হয় না, বাট আমি এখন বোঝার সুবিধার থেকে আমরা এরকম বড় করে দেখাচ্ছি যে পাত্রটা দেখো একদম পুরো খালি চোখেই বুঝতে পারছো যে বড় হয়ে গেছে। তাহলে বড় হলে কি হবে, জলের তরলের যে জলটা আছে বা তরলটা আছে সেটা কি নিচের দিকে নেমে যাবে। তাহলে পাত্রটাতে এই যে তরলটা, সেই তরলের লেভেলটা কিন্তু নিচে নেমে গেল, যেটাকে আমি বি মার্ক করলাম, যে আমাদের তরলটা নিচে নেমে গেল বি হিসেবে। এবার কি হবে,
এইবার এইটাতে আমাদের কি আগুন আমি সবকটাই জ্বালিয়ে দিই, ঠিক আছে, আগুন তো আমাদের সবকটাতেই জ্বলছে, তো আগুনটা আমি জ্বালিয়ে দিই, ঠিক আছে। তো এবার দেখো তাপটা কি হবে, ধীরে ধীরে আমাদের এবার তরলের কাছে যাবে, পাত্রটা আমাদের তাপে গরম হয়ে বড় হচ্ছে, এবং এবার পাত্র ভেদ করে আমাদের কি হবে, তরলও তো গরম হবে না, পাত্রটা গরম হয়ে উঠেছে, তাহলে তরলটাও এবার গরম হবে, তরল গরম হলে কি হবে, তরলের প্রসারণ ঘটবে। এবার একটা কথা কিন্তু মাথায় রাখবে যে আমাদের তরলের মধ্যে কিন্তু আমাদের যে আকর্ষণ বল সেটা কিন্তু কঠিনের থেকে অনেক কম, তাই তরলের যে প্রসারণ সেটা কিন্তু আমাদের কঠিন থেকে প্রায় 10-12 গুণ বেশি হয়, তাই তো। তাহলে আমাদের তরলটা কিন্তু বেশি প্রসারিত হবে যতটা আমাদের কঠিন হচ্ছে তার থেকেও, তাহলে আমাদের এই তরলের লেভেলটা যতটা নেমেছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি কিন্তু আবার উঠে যাবে যখন আমাদের তরলটা প্রসারিত হবে। তাহলে আমাদের এইটা ছিল এ লেভেল, নিচের দিকে নেমে গেল এটা কি, এটা বি লেভেল, কিন্তু এই বি লেভেল থেকে কিন্তু আমাদের তরলটা যখন প্রসারিত হবে ও কিন্তু এক লাফে এতটা প্রসারিত হয়ে যাবে, হয়ে কিন্তু একদম আমাদের সি লেভেল অব্দি পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি সি লেভেল, এটা কি এ লেভেল, আর এটা কি বি লেভেল, ঠিক আছে। তাহলে এই তিনটে লেভেল, এটা সি লেভেল, এটা এ লেভেল, এটা বি লেভেল, ঠিক আছে। এবার আমাকে বলো খালি চোখে তোমার কি মনে হবে, খালি চোখে তোমার মনে হবে একদম শুরুতে এতে ছিল তরল, আর এখন সিতে গেছে, তাহলে তোমার কি মনে হবে, তোমার মনে হবে এসিটা হচ্ছে তোমার আপাত প্রসারণ। কি বলছি, তোমার এসিটা হচ্ছে তোমার আপাত প্রসারণ, কার আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ, ঠিক আছে। তোমার কি মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে আমি যখন জলটাকে রেখেছিলাম তখন এ তে ছিল, এখন বেড়ে গিয়ে সি তে হয়েছে, তার মানে নিশ্চয়ই এ থেকে সি অব্দি আমাদের তরলটা বেশি হয়েছে, কারণ পাত্রের প্রসারণটাও তুমি খালি চোখে অত ভালো করে অবজার্ভ করতে পারবে না, আবার এত ধীরে ধীরে তোমার কাজগুলো হবে না, সাইমালটেনিয়াসলি কাজগুলো হবে, তাই তুমি কিন্তু অত ভালো করে বুঝতে পারবে না। তাহলে তোমার কি মনে হবে, তোমার মনে হবে এ থেকে তরলটা বেড়ে সি অব্দি গেছে, তাহলে কি হবে, এতটাই আমাদের প্রসারণ ঘটছে, তাহলে তুমি কিন্তু পাত্রের কথা মাথাতেই আনলে যে পাত্রটাও কতটা মোটা হয়েছে, কতটা বড় হয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ কতটা বৃদ্ধি পেয়েছে, উচ্চতা কতটা বৃদ্ধি পেয়েছে, এটা তুমি মাথাতেই আনলে না, তুমি শুধু ভাবলে যে এ থেকে তাহলে সি অব্দি কিন্তু লেভেলটা আমাদের যেহেতু বেড়েছে তাই এটাই কিন্তু আমাদের তরলের কি প্রসারণ, তাহলে এটা কি, এটা তুমি পাত্রের কথা না ভেবে বললে, তাহলে এটা কি তোমার তরলের আপাত প্রসারণ। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, অ্যাকচুয়ালি তোমার তরলের লেভেলটা বি তে নেমে গেছিল, সেখান থেকে সি তে গেছে, তাহলে বিসিটা কিন্তু তোমার কি, বিসিটা কিন্তু তোমার তরলের প্রকৃত প্রসারণ, বিসিটা কি, বিসিটা হচ্ছে তোমাদের তরলের প্রকৃত প্রসারণ। আর এই আর এখান থেকে এবিটা তাহলে কি, এবিটা হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। কি বলছো, বলছি যে আমাদের এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ, তাহলে এখান থেকে কোনটা কি, এখান থেকে এই যে এ থেকে সি তে গেল এটা কি, এটা হচ্ছে তরলের প্রসারণ, কোন কি প্রসারণ, এটা হচ্ছে আপাত প্রসারণ, যেটা আমার মনে হয় বি থেকে সি তে কতটা সত্যি সত্যি আমাদের তরল প্রসারিত হলো সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এবং আমাদের এই যে এ থেকে বি কতটা আমাদের কি হয়েছে, এই যে এ থেকে আমাদের বি তে নেমে গেল আমাদের, তার মানে অতটা আয়তন আমার ফাঁকা হয়ে গেছিল তাই নিচের দিকে নেমে গেল, তাহলে এই এ থেকে বি তে যে নেমে গেল এই এবিটা কি, এবিটা হচ্ছে আমাদের পাত্রের প্রসারণ। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি যে দেখো ভালো করে এই বি আর সি, বিসি ইজ ইকুয়াল টু প্রথমে এবি আর তারপর এসি যোগ করতে হবে, তাহলে কি হবে এবি প্লাস এসি। এবার বিসি মানে কি, বিসি মানে হচ্ছে প্রকৃত প্রসারণ, তাহলে আমি কি বলছি, আমি বলছি তরলের প্রকৃত প্রসারণ, তরলটা আমি লিখছি না কারণ এখানে জায়গা শর্ট পড়ছে, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, তরলের প্রকৃত প্রসারণ। এবিটা কি, এবিটা হচ্ছে কি, এবিটা হচ্ছে পাত্রের প্রসারণ, তাহলে এবি মানে কি পাত্রের প্রসারণ, ঠিক আছে, এবি মানে কি পাত্রের প্রসারণ, প্লাস এসি মানে কি, এসি মানে হচ্ছে দেখো আমাদের তরলের আপাত প্রসারণ, তাহলে এটা কি, এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, এটা কি, এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে তরলের যে প্রকৃত প্রসারণ সেটা কি, সেটা আমাদের পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণের কিন্তু সমান। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, তাই বাই চান্স কিন্তু স্কুলে চলে আসতে পারে, আসার চান্স খুবই কম, খুবই কম, মানে 0.000% কিন্তু চান্স রয়েছে, কারণ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের দেয় না পরীক্ষায় করতে, ঠিক আছে, বাট তাও কোনো স্কুলে দিয়ে দিতে পারে। আর এমনি এগুলো বোঝা উচিত তোমাদের, কারণ এরপরে যখন তোমরা যেই নিটের জন্য পড়তে যাবে তখন কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু পড়তে হবে, সমস্ত ইলাস্ট্রেশন করতে হবে, সমস্ত কেসেস পড়তে হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করো না। 9-10 তোমরা যা পড়ছো ওগুলোরই কিন্তু একটা ইলাবোরেটিভ ওয়েতে তোমরা পড়বে ক্লাস 11-12-এ, কিচ্ছু নতুন সিলেবাস তেমন ভাবে অ্যাড হয় না, কিছু কিছু সিলেবাসে তোমাদের নতুন করে অ্যাড হবে, বাদ বাকি পুরোটাই কিন্তু তোমরা এখন যা পড়ছো তারই কিন্তু একটা ব্রডার অ্যাসপেক্ট তোমরা পড়বে ক্লাস 11-12-এ, তখন ওরা ডিটেলসে পড়বে, আরো অনেক জিনিস দিয়ে পড়বে, ভেক্টর অ্যানালাইসিস করবে, এরকম অনেক জিনিস তোমরা করবে, ব্যাস এইটুকুই কিন্তু তোমাদের কনসেপ্ট। আর সেখানে বিভিন্ন ইলাস্ট্রেশন করবে তোমরা, বিভিন্ন কেসেস করবে, এই যেমন আমি এখানে দুখানা কেস দেখালাম, এরকম বিভিন্ন কেসেস হয়ে যাবে ফিজিক্সে, ঠিক আছে। চলো এরপর চলে আসি আমাদের আরো কিছু কনসেপ্টে। তাহলে আশা করি এটা পুরোপুরি বুঝতে পেরেছো, এইবার তাহলে তোমাদের কোনো চিন্তাই থাকবে না কিন্তু এই সংজ্ঞা ফঙ্গাগুলো নিয়ে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমাদের তরলের তাহলে এখন আমাকে একটা কথা বলো যে আমাদের কত রকমের আমাদের প্রসারণ গুণাঙ্ক হবে, নিশ্চয়ই তাহলে দু রকমের প্রসারণ গুণাঙ্ক হবে, একটা কি, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা কি, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই যে আমাদের দু রকমের প্রসারণ গুণাঙ্ক সেগুলো আমাদেরকে পড়তে হবে। আবার একটা কথা বলো, আমি গাণিতিক রূপের সময় কি বলেছি, সবসময় আমার সেই ট্রিকটা কি বলেছিলাম, যে আমার দেওয়াস ট্রিক কি, যে যে কোনো আমাদের কি হবে, যে আমাদের গুণাঙ্ক,
যেহেতু এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক তাই গামা লিখলাম। এটা কি অ্যাপারেন্ট এক্সপ্যানশন মানে আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক, তাই তো? তাহলে কি লিখবো? গামা এ। এ ফর কি? আপাত, এরকম ভাবে মনে রাখবে। ইংরেজিতে কি বলি? অ্যাপারেন্ট, তাই জন্য এ লেখা হয়, ঠিক আছে? তাহলে কি লিখছি? গামা এ। তাহলে এটার আমি ফর্মুলা কি বানাবো আমাকে ভালো করে বলো তো? নিশ্চয়ই আমি লিখবো যে কতটা আয়তন প্রসারিত হয়েছে, কিন্তু এটা নিশ্চয়ই লিখবো যে কতটা আপাত আয়তন প্রসারণ হয়েছে, সেটাকে আমি লিখলাম এরকম ড্যাশ চিহ্ন দিয়ে। নিচে লিখবো প্রাথমিক অবস্থায়, এখানে কি লিখবো? এখানে লিখবো প্রাথমিক আয়তন, যেহেতু এটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর লিখবো যে কতটা তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তো আমি যে ট্রিকটা বলেছিলাম ওই ট্রিকটা কিন্তু আজও ভ্যালিড। প্রত্যেক সময় যখনই আমাদের তাপীয় প্রসারণ গুণাঙ্কের কথা আসবে, যার জন্যই হোক না কেন, ওই একটাই ট্রিক আমরা ইউজ করব। মাত্রা পরিবর্তন, প্রাথমিক মাত্রা, উষ্ণতা পরিবর্তন। আগের লেকচারে আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আমি বোঝাচ্ছি এটা ধীরে ধীরে। এবার দেখো আমি কি বলবো। আমি বলবো নিচের গুলোতে একক একক করে, ঠিক আছে? গরিব মানুষ দেখতে পাচ্ছ সব প্রো হয়ে গেছে, ঠিক আছে? এখন কিনতে হবে এটাকে। একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কত টাকা নেবে, বলছে 1000 টাকাতে ক্র্যাকড ভার্সন দেবে, আর যদি লাইসেন্স নিতে হয় তাহলে 4000 টাকা লাগবে। তো আমি বললাম ঠিক আছে, पैसे नहीं है इतने। তো আমি কি বলছি? আমি বলছি ভাগে যেগুলো আছে সেগুলোকে একক বলবো। তাহলে আমি কি বলবো? আমি বলবো একক উষ্ণতা পরিবর্তনে একক প্রাথমিক আয়তন বিশিষ্ট কোনো তরলের যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয়, কি বললাম? যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। কি বললাম, বোঝা গেল? আবার বলছি, আবার দেখো রিপিট করে, আগের ওই পেনগুলো থাকলে খুব সুবিধা হয়ে গেলো বোঝাতে। বলছি একক উষ্ণতা বৃদ্ধিতে বা উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে, একই ব্যাপার, ঠিক আছে? যেগুলো ভাগে থাকবে সেগুলোকে একক বলবো। একক উষ্ণতা বৃদ্ধিতে একক প্রাথমিক আয়তন বিশিষ্ট কোনো তরলের যে পরিমাণ আপাত তরল প্রসারণ ঘটবে, যে পরিমাণ আপাত তরল আয়তন প্রসারণ ঘটবে, তাকে আমরা বলবো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ব্যাস, এটুকুই হচ্ছে আমাদের কি সংজ্ঞা, ঠিক আছে? তাহলে সংজ্ঞা এরকম বলছে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য এই যে কোনো তরলের একক আয়তনে এই যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয়, এখানে আপাত কথাটা ইম্পর্টেন্ট, কারণ আমি কি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলছি, ঠিক আছে? যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে আমাদের, তাকে আমরা বলি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার একটু লিখি, এখানে লিখতে হবে যে কোনগুলো কি জিনিস, ঠিক আছে? তো আমি একটু বলছি, দেখো কি বলছি। আমি বলছি যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো তরলের আয়তন, কোনো তরলের আয়তন সেটা হচ্ছে V1। এবার উষ্ণতা বাড়িয়ে দিয়ে T2 করলাম, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো তরলের আপাত আয়তন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আপাত আয়তন মাপছি এখন, তাহলে আপাত আয়তন কত? V2, ঠিক আছে? আমি বলছি যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V1 ছিল, T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপাত আয়তন হয়ে গেছে V2, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? আমি এখানে বলবো যে T1 নিশ্চয়ই আমাদের T2 নিশ্চয়ই আমাদের T1 এর থেকে বড়, এটা আমাকে মেনশন করতে হবে যে T2 নিশ্চয়ই T1 এর থেকে বড়। এবার আমাকে একটা কথা বলো, যে এখানে আমাদের আপাত আয়তন V2, ঠিক আছে? এটাকে V2 প্রাইম ধরো, ঠিক আছে? আপাত আয়তন তো, তাই আমি একটা ড্যাশ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যাতে ডিফারেন্সিয়েট হয়, নাহলে তো ওই একদম আগের মতো মনে হবে। তাই আমি যখন আপাত কথাটা বলছি তখন একটা ড্যাশ চিহ্ন দিচ্ছি। তাহলে আমাকে বলো তো যে আপাত আয়তন প্রসারণ কত হবে? ডেল্টা ভি কি আমাদের আপাত আয়তন প্রসারণ? তাহলে আপাত আয়তন প্রসারণ কি হবে? নিশ্চয়ই ওই V2 ড্যাশ থেকে আমার V1 বাদ দিতে হবে, ঠিক আছে? যতটা আমাদের আপাত আয়তন ছিল তার থেকে আমি কি করলাম? প্রাথমিক আয়তনকে বাদ দিলাম। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের আপাত আয়তন প্রসারণ। নিচে থাকলো কি? প্রাথমিক আয়তন। এবং উষ্ণতার পরিবর্তন কত হবে? পরে ছিল T2, আগে ছিল T1, তাহলে সেটা বিয়োগ করে দেবো, ব্যাস এটাই কিন্তু হয়ে যাবে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? মুখস্থ করার কোনো স্কোপ নেই, বিজ্ঞানে বুঝতে হবে আমাদেরকে জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের মনে রাখার জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে রাখার জিনিস, যেটা আমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা পুরো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস লিখে দিই এক্সট্রা, যে ডেল ভি ড্যাশ, এটা কি? এটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ। এটা কি? এটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ। অবভিয়াসলি এখানে তরলের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আমি আর লিখছি না বারবার তরলের আপাত আয়তন প্রসারণ, ঠিক আছে? কিন্তু তোমরা যখন পরীক্ষাটা লিখবে তখন তোমরা লিখে দেবে, আমার তো কেউ নাম্বার কাটতে পারবে না, আমার তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তোমার তো নাম্বার কেটে দেবে, তাই তুমি কিন্তু সবসময় লিখবে তরলের আপাত আয়তন প্রসারণ, ঠিক আছে? তো চলো এবার চলে আসি আমাদের কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কতে। তাহলে এবার আমি কি বলবো? এবার আমি ওইটা ধরবো যেটা কি, যেটা হচ্ছে আমাদের পাত্রের আয়তন প্রসারণকে কনসিডার করে আমরা করি। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে আমাদের এইবার কি হবে, এবার আমি বলবো গামার রিয়েল, প্রকৃত মানে কি? রিয়েল। তাহলে আমি কি বলবো? গামা আর। এটা কি? এটা হচ্ছে গামা আর, ঠিক আছে? তাহলে আমি কি করবো? আচ্ছা, এখানে লেখার জায়গা দেওয়া আছে, এটা হচ্ছে গামা আর, আর আগেরটা কি ছিল? এটা ছিল গামা এ, ঠিক আছে? আচ্ছা, অ্যাপারেন্ট মানে গামা এ, আর এটা কি আমাদের রিয়েল, তাই জন্য কি এটা হচ্ছে গামা আর, ঠিক আছে? রিয়েল এক্সপেনশন অফ কোফিশিয়েন্ট অফ কি বলবো আমাদের ভলিউমেট্রিক এক্সপেনশন, ঠিক আছে, ফর লিকুইডস।
আচ্ছা, তাহলে এটা গেল। এবার এরও আমি তাহলে কি বলবো, মাত্রা পরিবর্তন। ওপরে কি লিখবো, ওপরে লিখবো তাহলে ডেল ভি। ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ, মানে যেরকম আমরা পড়ছিলাম আগে। তাহলে ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। কি লিখছি, লিখছি হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। আবারও বলে দিই যে এটা কিন্তু আমি লিকুইডের জন্য করছি, ঠিক আছে। আর নিচে কি থাকবে, প্রাথমিক মাত্রা, মানে এখানে কি করবো, প্রাথমিক আয়তন, কারণ আয়তনের প্রসারণ গুণাঙ্ক বার করছি তো। আর কি হবে, ডেল টি। ডেল টি মানে কি, ডেল টি মানে হচ্ছে আমাদের উষ্ণতা পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক যে আয়তন সেটা হচ্ছে V1। তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের প্রকৃত আয়তন, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের প্রকৃত আয়তন কত, প্রকৃত আয়তন কিন্তু আমাদের V2। এটা আমাদেরকে মেনশন করতে হবে যে প্রকৃত আয়তন হচ্ছে আমাদের V2। আমি যেখানে লিখে দেবো কি, T2 হচ্ছে আমাদের T1 এর থেকে বড়, মানে আমি তাপমাত্রাটা বাড়িয়েছি। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে আমাদের এই যে প্রকৃত আয়তন প্রসারণ সেটা কি করব, V2 থেকে V1 বাদ দেবো, তাহলেই কিন্তু চলে আসবে। নিচে থাকলো V1, আর ডেলটি কি করে বার করবো, ডেলটি বার করবো T2 থেকে T1 বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা, একটা এমসিকিউ তোমাদেরকে অনেক সময় দিতে পারে, কি দিতে পারে, বলতে পারে যে তরলের যখন আমি সূক্ষ্ম আমাদের পরিমাপ করব, যখন আমি এই তরলের প্রসারণ গুণাঙ্কগুলোর সূক্ষ্ম পরিমাপ করব, তখন আমি উষ্ণতা কত ধরি, তখন আমি 0 ডিগ্রি ধরি, ঠিক আছে। আমি আর লিখে দিচ্ছি না, এখানে মনে রাখবে যে তরলের যখন আমি সূক্ষ্ম পরিমাপ করতে চাই কোনো প্রসারণ গুণাঙ্ক, তখন বিভিন্ন উষ্ণতা না ধরে আমি 0 ডিগ্রি সেলসিয়াসকে কিন্তু আমাদের একটা বেস হিসেবে কনসিডার করি, ঠিক আছে। তাহলে এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের দুটোই কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরকম আমি সংজ্ঞা কি বলবো, সংজ্ঞা বোঝা যাক, ঠিক আছে। সংজ্ঞা মুখস্থ করার জিনিস না, সংজ্ঞা বুঝতে হয়। তাহলে কি বলবো, একক উষ্ণতা পরিবর্তনে একক প্রাথমিক আয়তন বিশিষ্ট কোনো তরলের যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটে, তাকেই ওই তরল পদার্থের কি বলে, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। কি বললাম, আবার বলি, আমি বলছি যে একক উষ্ণতা বৃদ্ধিতে বা একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তন বিশিষ্ট কোনো তরলের যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ ঘটে, তাকে আমরা কি বলি, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ওই তরলের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কথাগুলোকে একটু গুছিয়ে লিখে দেবে, তাহলেই একদম ফুল মার্কস, ঠিক আছে। মুখস্থ করার কোনো বিষয় নেই, বিজ্ঞান বোঝার জিনিস, ঠিক আছে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু জিনিস তো তোমাকে মুখস্থ করতে হবে, বাট ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা বুঝে পড়তে পারি, ঠিক আছে। সমস্যা এটাই যে টিচার্সরা অনেক কিছু বুঝতে পারে না, মানে ট্র্যাডিশনাল বেশ কিছু টিচার্স, ঠিক আছে, সবাই না, বিশেষ করে অনলাইনে তোমরা বেশিরভাগ ভালো ভালো টিচারই পাবে, ঠিক আছে। বাট অফলাইনে আমরা নিজেরা এই সমস্যাগুলোকে ফিল করেছিলাম, যেখানে আমরা দেখতাম যে অনেক টিচার তারা নিজেরা ঠিক করে সেই জিনিসগুলোকে জানে না, বাট তারা পড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একবার আমি জাস্ট চেক করে নিই যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, কারণ আমার সাথে অলরেডি দুবার স্ক্যাম হয়ে গেছে, আমি এটাকে 3বারের বার রেকর্ড করছি, ঠিক আছে। তো আই গেস সব ঠিক আছে আপাতত। তো চলো রেকর্ড করা যাক। একবার আমার ক্যামেরার প্রবলেম হচ্ছিল, নতুন করে করতে হলো। একবার আমার কি প্রবলেম হলো সেটা হচ্ছে আমি মানে এখন আমি তো নতুন এই ভয়েস মাইক নিয়েছি, তো মাইকের যে পিনটা থাকে সেই পিনটাকে অ্যাটাচ না করে আমি মাইক পরে ভিডিও করা চালু করে দিয়েছি। প্রায় 30 মিনিট পড়ানোর পর মনে পড়েছে এখানে তো কিছু লাগানোই নেই, তো আবার নতুন করে করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি একবার চেক করে নিলাম মাঝখানে। আচ্ছা, তারপর কি বলছে, বলছে গুরুত্বপূর্ণ গাণিতিক সম্পর্ক। দেখো, আমাকে কি বলছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যেটা কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি গামা আর, আর আপাত প্রসারণ গুণাঙ্ক মানে কি গামা এ, এবং পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি ছিল, গামা ছিল, বা আমি বলতে পারি গামা সলিড, ঠিক আছে। তাদের মধ্যে সম্পর্ক কি, তাদের মধ্যে আমি বলতে পারি যে গামা আর যেটা মানে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা কি হবে, গামা কন্টেনার হবে। কন্টেনার মানে কি, কন্টেনার মানে হচ্ছে আমাদের পাত্র, ঠিক আছে। এটাকে আমি বলতে পারি যে গামা কন্টেনার, কন্টেনার মানে কি পাত্র, প্লাস কি হবে, প্লাস হবে গামা অ্যাপারেন্ট অর্থাৎ গামা এ। তাহলে এটাও কিন্তু হবে আমাদের একটা বিশেষ ফর্মুলা, যেটা কিন্তু কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বোঝা গেল। যেরকম ভাবে আমি কি পড়েছিলাম, আমি পড়েছিলাম যে আমাদের প্রকৃত প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সেটা কি, সেটা হচ্ছে পাত্রের প্রসারণ, সেটা হচ্ছে পাত্রের প্রসারণ, তার সাথে কি আপাত প্রসারণ যোগ করতে হবে, তো তার সাথে যোগ করতে হবে আপাত প্রসারণ। তাহলে সেইটাই কিন্তু সেখান থেকে আমি এদের প্রসারণ গুণাঙ্কের কথা বার করছি, ঠিক আছে। চাইলে ম্যাথামেটিক্যালি বের করা যায়, সবকিছু কেটে যাবে, শুধু গামাগুলো পড়ে থাকবে, বাট অত দরকার কি, যেটা দরকার সেটার প্রমাণ করিয়ে দেবো, যেটা দরকার নেই সেটার প্রমাণ করে লাভ নেই, ঠিক আছে। এমনি করতে পারো, তুমি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একটা বার করলে, তুমি পাতলের প্রসারণের বার করলে, দেখবে বাকি সব রাশিগুলো কেটে যাবে, শুধুমাত্র গামা পড়ে থাকবে, ঠিক আছে। কোনো কাজে দেবে না, তো পড়ার দরকার নেই। তারপর কি বলছে, তারপর বলছে আমাদের তরলের প্রসারণ গুণাঙ্কের একক কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। আমি তোমাদেরকে আগের দিনই বলে দিয়েছিলাম, নামে যদি থাকে প্রসারণ গুণাঙ্ক, চোখ বন্ধ করে কি করবে, করবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, কি ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ঠিক আছে। যদি এসআই বলে কোনটা মার্ক করবে, এসআই বললে কিন্তু আমাদের কেলভিন ইনভার্স মার্ক করতে হবে, এসআই বললে কিন্তু কেলভিন ইনভার্স মার্ক করতে হবে। যদি ডাইমেনশন বলে, ডাইমেনশন বললে কে ইনভার্স বা থিটা ইনভার্স, ঠিক আছে। একই জিনিস, ঠিক আছে, কিচ্ছু আলাদা করতে হবে না। যখনই নামে দেখবে প্রসারণ গুণাঙ্ক,
গ্যাসের প্রসারণ গুণাঙ্ক একই জিনিস, যদি বলে তরলের প্রসারণ গুণাঙ্ক একই জিনিস, যদি বলে কঠিনের প্রসারণ গুণাঙ্ক একই জিনিস, কারণ ওই মাত্রাগুলো কেটে যায়, শুধু পড়ে থাকে উষ্ণতা। তাহলে তাদের একক কিন্তু সবসময় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হবে। মাত্রা সবসময় কে ইনভার্স বা থিটা ইনভার্স হবে, কখনো চেঞ্জ হবে না। তো যে কোনো জিনিস বলুক, নামে দেখবে প্রসারণ গুণাঙ্ক আছে, যদি প্রসারণ গুণাঙ্ক থাকে তাহলে এই একই একক হবে, একই কিন্তু মাত্রা হবে। আর এর থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসবেই আসবে, ঠিক আছে? আগের বছরও এসছে, এবছরও আসবে, পরের বছর আসবে, প্রত্যেকবার একই সাজেশন দেবো যে এখান থেকে কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বার একক থেকে বা মাত্রা থেকে আসবেই আসবে। 3-4টে মাত্রা আর একক রয়েছে, ওই কটা পড়লেই তোমাদের কাজ চলে যাবে, ঠিক আছে? একটা তাপীয় রোধ পড়বে, একটা তাপীয় পরিবাহিতাঙ্ক পড়বে, আর একটা পড়বে হচ্ছে প্রসারণ গুণাঙ্ক। যে কোনো প্রসারণ গুণাঙ্ক দিক একই, ঠিক আছে? এই তিনটের মধ্যে থেকে 1 নাম্বার বা 2 নাম্বার প্রত্যেক বছর সাজেশন, প্রত্যেক বছর আসে, ঠিক আছে? কোনো ম্যাজিক বলে কিছু হয় না, ঠিক আছে? সাজেশন শুধুমাত্র টিচাররা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করে, কি কিরকম প্রশ্ন আসতে পারে একটু নিজেদের বুদ্ধি লাগায়, তারপর সেখান থেকে সাজেশন বানায়। তো এটা কিছুটা অভিজ্ঞতা, কিছুটা আমাদের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস, সমস্তটা মিলিয়ে কিন্তু একটা সাজেশন তৈরি করা হয়। তো ওটা কোনো ম্যাজিক না। যদি তোমরা কখনো পড়াশোনার পর সেই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, তাহলে তোমরাও সাজেশন বানাতে পারবে। হ্যাঁ, তার জন্য একটু অভিজ্ঞতা থাকা কিন্তু ভালো, ঠিক আছে? আচ্ছা, চলো। এর জন্য সম্রাট এক্সক্লুসিভ খুব ফেমাস, কারণ সম্রাট এক্সক্লুসিভ তাদের কি অনেক অভিজ্ঞতা আছে, তারা অনেক বছর ধরে সাজেশন দিচ্ছে, তাদের সাথে অনেক অভিজ্ঞ টিচার্সরা যুক্ত, ঠিক আছে? তাই জন্য তাদের সাজেশনটা এত খাটে, কারণ কি তাদের সাথে একটা অভিজ্ঞতা আছে। টিচার্সরা প্রত্যেক বছর কিরকম পেপার আসে, কিরকম ভাবে নতুন প্রশ্ন তৈরি হয়, সেগুলোকে দেখে দেখে একটু অভ্যস্ত হয়ে গেছেন। সম্রাট স্যার আমাদের টাইম থেকে পড়াচ্ছেন, যে টাইমে আমরা পড়েছি, এখন তোমরা পড়ছো, তো দ্যাট ইজ আ হিউজ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো তাই জন্য কি তারা এই সমস্ত জিনিসগুলো করতে পারে সহজে, ঠিক আছে? আমরাও মোটামুটি, আমি 4 বছর ধরে পড়াচ্ছি, তো আমি 4 বছরের পেপার দেখেছি, অনেক রকমের পেপার সলভ করেছি, তো সেখান থেকে বুঝতে পারি যে কিরকম পেপার কিন্তু আমাদের তৈরি হতে পারে। তো আগের বারও যে সাজেশন দিয়েছিলাম সব এসছে, তোমাদেরকেও যা দেবো চলে আসবে, ঠিক আছে? ফার্স্ট সেমেটিভে দেখতেই পেয়েছো, সেকেন্ড সেমেটিভেও দেখতে পাবে, টেস্টেও দেখতে পাবে এবং ফাইনালেও দেখতে পাবে। তো মাধ্যমিক একদম ভালোভাবে হবে, তো কোনো চিন্তা নিতে হবে না। তারপর বলছে যে তরলের নিজস্ব ধর্ম কোনটা, এটার উত্তর আশা করি তোমরাই দিতে পারবে। কোনটা তাহলে নিজস্ব ধর্ম? আমরা একদম প্রথম থেকেই দেখছিলাম যে আমার সত্যি কতটা পড়ছিল, সেই 10 মিটার কিউব, আর আমার মনে হচ্ছিল কত, 7 মিটার কিউব। তাহলে মনে হচ্ছিল যেটা ওটা কিছু আপাত, তাহলে ওটা কিন্তু তরলের অ্যাকচুয়ালি দিত না। ওখানে কিন্তু পাত্রের প্রসারণটাকে আমি কাউন্ট করছি না, যে পাত্রে কতটা বৃদ্ধি হচ্ছিল, ওখানে কতটা আমাদের তরলের মার খেয়ে গেল আমাদের ক্যালকুলেশন, সেটা আমি দেখলাম না। তাই কিন্তু ওটা আমাদের কারেক্ট দিচ্ছে না। তাহলে তরলের যদি আমি বলতে চাই যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটা, কোনটা তরলের আয়তন প্রসারণকে একদম ভালোভাবে ডিফাইন করে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই তো? বা প্রকৃত আয়তন প্রসারণ। তরলের আপাত প্রসারণ পাত্রের উপাদানের উপর নির্ভর করে। আপাত কি হচ্ছে, আপাতত তো আমি দেখছি যে কতটা বাইরে পড়ে আছে, তাহলে পাত্র বড় হচ্ছে না ছোট হচ্ছে তার উপর তো ম্যাটার করে, ঠিক আছে? পাত্র আলাদা হলে কিন্তু আপাত প্রসারণটা আমাদের আলাদা হবে, কিন্তু প্রকৃত প্রসারণ পাত্রের উপর কিন্তু নির্ভর করে না। এটা কেবলমাত্র তরলের প্রকৃতির উপর নির্ভর করে। জল দিলে একরকম হবে, পারদ দিলে একরকম হবে, ইথাইল অ্যালকোহল দিলে একরকম হবে। সবসময় পারদের থেকে কিন্তু অ্যালকোহলের প্রসারণ বেশি ঘটে, কেন? কারণ ওই যে প্রকৃতি। আগেরবার আমরা যেরকম দেখেছিলাম যে লোহার কিছু রকম আমাদের কি হয়, বেশি দৈর্ঘ্য প্রসারণ হয়, তার থেকে পিতলের বেশি প্রসারণ হয়, ঠিক আছে? এরকম ভাবে বিভিন্ন পদার্থের উপরে কিন্তু নির্ভর করে যে তার প্রসারণ কেমন হবে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে তরলের ক্ষেত্রেও কিন্তু তাদের প্রকৃতির উপর কিন্তু এটা নির্ভর করে যে কোন তরল কতটা প্রসারিত হবে। তাহলে প্রকৃত প্রসারণ কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ওই যে তরল, সেই তরলের প্রকৃতির উপর এটা নির্ভর করে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্কই হলো তরলের নিজস্ব ধর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এদের মধ্যে যদি পার্থক্য করতে দেয় কখনো, তাহলে কিন্তু তোমরা এটাকে করতে পারবে। আচ্ছা, এখানে না তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের আইসোট্রপিক এক্সপ্যানশন, ঠিক আছে? আমি একদিন বলছিলাম না যে আমাদের যখন আমি এইগুলো পড়ছি যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি, তখন সব ডাইমেনশনে কি হতে হবে আমাদের, ইকুয়ালি আমাদের কি হবে, মানে বড় হতে হবে, একই মানে বড় হতে হবে। সেটা কেমন দেখো, এই যে আমাদের ছোট ছবিটা আছে, এটাকে যখন আমি টেনে লম্বা করছি, তাতে কি হচ্ছে দেখো, এর দৈর্ঘ্য যতটা হারে বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ ততটা হারে বৃদ্ধি পাচ্ছে। এইটাকে বলো একটা আইসোট্রপিক এক্সপ্যানশন। দেখো এটাকে আমি যদি আবার ছোট করি, সংকোচন করি, দেখো একই হারে কিন্তু এটা সংকুচিত হবে। দেখো এটাকে কি হচ্ছে, একই হারে সংকুচিত করছি, একই হারে সংকুচিত হচ্ছে, আবার একই হারে বড় হচ্ছে। বোঝা গেল কথাটা? এটাকে আমি যদি এখন টেনে লম্বা করতে চাই, এবার কি একই হারে মানে লম্বা হলো না, এবার কিন্তু এদিক ওদিক হয়ে গেল। তাই দেখো লেখাটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের আইসোট্রপিক এক্সপেনশন হলো না। কিন্তু যখন আমি এইটাকে ধরে এরকম করছিলাম, এবার দেখো যতটা আমাদের কিন্তু দৈর্ঘ্যে কমছে, প্রস্থ ততটা কমছে, যতটা আমাদের দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ ততটা বাড়ছে। এটাকে বলে আইসোট্রপিক এক্সপ্যানশন। আর যখন এরকম তিন দিকে আমাদের ইকুয়ালি এক্সপ্যান্ড করে, তখনই কিন্তু আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি আমাদের কঠিনের ওই যে তরল, কঠিনের ওই যে প্রসারণগুলো পড়েছিলাম, ওই ক্ষেত্রে ভ্যালিড হয়। না হলে কিন্তু হবে না, না হলে অন্য ব্যাপার আসে, তখন আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড এরকম আমাদের বিভিন্ন ইকুয়েশন আসে, যে কেসটা কিন্তু তোমাদের জেইর জন্য পড়তে হয়। তো চলো এবার এর পার্থক্য দেখে নেওয়া যাক। পার্থক্য কি দেখো, আমাদেরকে প্রথমে বলছে যে তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? দেখো আমাদের প্রকৃত প্রসারণ কি, যে কোনো পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করলে পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে আয়তন প্রসারণ পাওয়া যায় তাকে আমরা প্রকৃত প্রসারণ বলি, ঠিক আছে? আমি পাত্রের প্রসারণ কতটা হচ্ছে তাকে কনসিডার করে কিন্তু আমি ওটাকে মাপছিলাম, যেরকম ওই ক্যালকুলেশনটার কথা মনে করো।
আচ্ছা, কিন্তু পাত্রে রাখা তরলকে উত্তপ্ত করলে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে আয়তন প্রসারণ চোখে পড়ে, যেটা ওই যে বাইরে পড়ে যাচ্ছিল আমাদের 7 মিটার কিউব, সেটা আমাদের মনে হচ্ছিল যে অতটা বেরিয়ে গেছে, সেটাকে আমরা বলি কি আপাত প্রসারণ। ঠিক আছে। আচ্ছা, পাত্রের প্রসারণের প্রভাব, এতে পাত্রের প্রসারণ কিন্তু অন্তর্ভুক্ত থাকে, কিন্তু তরলের আপাত প্রসারণের ক্ষেত্রে কি পাত্রের প্রসারণটা অন্তর্ভুক্ত থাকে না। ঠিক আছে। আচ্ছা, আমাদের নিজস্ব ধর্ম যদি বলি, তাহলে এটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম, পাত্র পরিবর্তন করলেও কিন্তু এর মানটা বদলায় না। ঠিক আছে। কতটা আমাদের ভিতরে যে তরলটা আছে, সেই তরলটার যে আমাদের কি প্রকৃতি, সেই প্রকৃতির উপর কিন্তু এটা নির্ভর করে। ঠিক আছে। কিন্তু আমাদের যে আপাত প্রসারণ, এটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়, বরং পাত্রের উপাদানের উপর কিন্তু ভিত্তি করে এর মানটা বদলে যেতে পারে। তাহলে আমি যদি বলি যে তরলের প্রকৃত প্রসারণের মান, সেটা কিন্তু আমাদের নির্ভর করে প্রকৃত প্রসারণ যদি আছে সেটা আমাদের কি তরলের নিজস্ব ধর্ম, তাহলে এর মানটা কিন্তু আমাদের নির্ভর করে হচ্ছে কি তরলের যে প্রকৃতি তার উপরে। ঠিক আছে। কিন্তু আপাতনের কিন্তু যদি আমি মান বলি, তাহলে আপাত প্রসারণের মান কিন্তু আমাদের কি করবে, পাত্রের উপাদানের উপর ভিত্তি করে কিন্তু মানটা বদলে যেতে পারে। ঠিক আছে। পাত্র কতটা এক্সপ্যান্ড করছে। ঠিক আছে। আচ্ছা, মানের তুলনা যদি করি, তাহলে প্রকৃত কি সবসময় বেশি হয়, তাহলে প্রকৃতির মান সব থেকে বেশি হবে, আর আপাতর মান কি হবে, সবসময় কম হবে। ঠিক আছে। এখানে গাণিতিক সম্পর্ক লেখা আছে, ওই এদিক ওদিক করে দেবে তাহলেই পেয়ে যাবে। আর গুণাঙ্ক আমাদের কি এখানে গামা আর দেওয়া হয়, এখানে গামা এ দেওয়া হয়, ব্যাস এটুকুই আমাদের পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটুকু লিখলে আমাদের 2 নম্বর 3 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরই কোশ্চেন আসবে। ঠিক আছে, 3 নম্বর তো আসবে না। তারপর আমাদেরকে কি বলছে, এবার আমাদের গ্যাসের তাপীয় প্রসারণ। তাহলে এতক্ষণ আমি কি বললাম, তরলের আয়তন প্রসারণ। আমরা আগের দিনই অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম তরলের আয়তন প্রসারণ। ঠিক আছে। যে আমরা একটা ধরো দুধ জাল দিচ্ছি, দুধ জাল দিলে কি হবে, যেই তাপটা পাচ্ছে ধীরে ধীরে কি দুধ আমাদের উতলে পড়ে, বলা হয় না যে দুধ পড়ে যাচ্ছে বাইরের দিকে, তখন বলা হয় কি দুধটা উতলে পড়ে যাচ্ছে, তাই তো। তখন কি গরম হচ্ছে, তাহলে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি তখন দুধটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন কি করে মা এসে ওই জায়গায় কমিয়ে দেয়, নবটাকে কি কমিয়ে দেয়। ঠিক আছে। তো যাই হোক, এটা হলো। এবার আমরা পড়বো হচ্ছে গ্যাসের তাপীয় প্রসারণ। এবার আমাকে একটা কথা বলো, গ্যাসের ক্ষেত্রে কোনো আকার থাকবে না, আয়তন থাকবে না, তাহলে আমার কি এই ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তনও নেই, কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু আমরা আয়তন প্রসারণটাকে কনসিডার করব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো আমি যদি বলি একটা নির্দিষ্ট ভরের গ্যাসের কথা, কি বলছি, নির্দিষ্ট ভরের গ্যাসের কথা, তাহলে কিন্তু আমাদের এম মাস ভর, বা আমাদের এন, সেই আমি পড়িয়েছিলাম না গ্যাসের আচরণে, এন মানে কি নাম্বার অফ মোলস, পদার্থের পরিমাণ, মোল সংখ্যা, তাই তো। তাহলে ওই দুটো কিন্তু আমাদের ধ্রুবক, বলছি নির্দিষ্ট পরিমাণ ভর, তাই তো গ্যাসের, তাহলে ওইটা আমাদের স্থির থাকলো। এইবার তাহলে আমাদের টি রয়েছে পড়ে, ভি রয়েছে পড়ে, আর পি রয়েছে পড়ে, এই তিনটে তাহলে কি আমাদের অবস্থা অপেক্ষক। গ্যাসের আচরণে পড়িয়েছিলাম, কি যদি গ্যাসের আচরণ না পড়ে থাকো, এটা যদি না বুঝতে পারো কোনো চিন্তা নেই, জাস্ট 1 মিনিট আমার কথাটা শুনে যাও, তারপর বাকি সব বুঝতে পারবে। ঠিক আছে। এটা দেখে ভয় পেতে হবে না, যেটা তো আমি পড়িনি, গ্যাসের আচরণে আমার উইক রয়েছে, কোনো চিন্তা করতাম না। ঠিক আছে, বুঝতে পারবে তুমি। আমি বলছি যে যারা একটু বুঝতে পারছো শোনো 1 মিনিট। তো গ্যাসের যদি আমি নির্দিষ্ট ভর রাখি, তাহলে এই টি মানে উষ্ণতা, ভি আয়তন, এবং পি আমাদের চাপ, এই তিনটে কি আমাদের গ্যাসের বিভিন্ন অবস্থা অপেক্ষক। তার মানে আমি যদি পি বদলাই, তাহলে কি আমাদের ভি আর টিও বদলে যেতে পারে, যদি আমি টি বদলাই তাহলে ভি আর পি বদলে যেতে পারে। আবার তার মানে আমাকে কি করতে হবে, আমি যদি টেম্পারেচার বাড়লে ভি এর কেমন পরিবর্তন হচ্ছে, তার জন্য তাহলে আমাকে পি কি করে রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। যদি না রাখি তাহলে কি হবে, না রাখলে আমি জানি যে পি ভ্যারিজেস 1/v, তাহলে তো নিশ্চয়ই আমার যখন প্রেশার বদলে যাবে তখন আমাদের কি আয়তনটাও বদলে যাবে, তাহলে কি আমি একটা সঠিক রিডিং পাবো, পাবো না। আবার আমি যদি কি এক কাজ করি যে ভি আমি কনস্ট্যান্ট রাখছি না, ঠিক আছে, আমি প্রেশার মাপতে যাচ্ছি, তাহলে কি পারবো, পারবো না। মানে এই যে আমি দেখতে পাচ্ছি তো ভি বদলালে কি পি বদলায়, পি বদলালে ভি বদলে যায়, তাই তো। তার মানে আমি যদি কখনো পি মাপতে যাই, তাহলে তখন ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে। যদি আমি কখনো ভি মাপতে যাই, তাহলে কি পি কে কনস্ট্যান্ট রাখতে হবে। তাপমাত্রার সাপেক্ষে আমি এখানে বলছি, কারণ এখানে আমরা কি করবো, তাপীয় প্রসারণ করবো। ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, তোমার বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে, ওই গ্যাস সিলিন্ডারটা কি কখনো বড় হতে পারবে, মানে গ্যাস যদি ভিতর থেকে বেশি চাপ দেয়, তখন ওই গ্যাস সিলিন্ডার কি বড় হতে পারবে, পারবে না। তার মানে ওই গ্যাস সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা রয়েছে তার আয়তনটা ফিক্সড না, ওই ক্ষেত্রে কিন্তু আয়তনটা আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে। তাহলে ওইটা একটা আলাদা কেস, ওই ক্ষেত্রে কি আমাদের আয়তন পরিবর্তন হতে পারবে, পারবে না। তাহলে ওই ক্ষেত্রে কি হতে পারে, ওই ক্ষেত্রে আমাদের চাপটা বাড়তে পারে, চাপের প্রসারণ ঘটতে পারে। ঠিক আছে। তো ওইটা আমাদের সেকেন্ড কেস, যেটা আমাদের কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। আর একটা হচ্ছে আমাদের প্রাইমারি কেস, যেটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ। তাহলে আয়তন প্রসারণ আমাকে বুঝতে গেলে কি করতে হবে, উষ্ণতার সাপেক্ষে আয়তনকে পরিমাপ করতে হবে। তাহলে কি করতে হবে, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য চাপটাকেও কিন্তু কনস্ট্যান্ট করে দিতে হবে, ধ্রুবক করে দিতে হবে, আর না হলে কিন্তু চাপ আমাদের আয়তনের রিডিং এ ব্যাঘাত ঘটিয়ে দেবে। ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি বলবো যে কঠিন বা তরলের মতো গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে কিন্তু গ্যাস থাকে, তাই তাপ প্রয়োগ করলে গ্যাসের কেবলমাত্র আয়তন প্রসারণ ঘটে। ঠিক আছে। বলছে চাপের ভূমিকা কি, বলছে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে চাপ একটা বিশাল ফ্যাক্টর। যদি আমরা কোনো গ্যাসের উষ্ণতা বাড়াই এবং চাপকে ইচ্ছে মতো বদলাতে দিই, অর্থাৎ চাপটা আমাদের ভ্যারিয়েবল থাকছে, আমি কনস্ট্যান্ট করছি না, তাহলে আয়তন কতটা বাড়বে তার কোনো নির্দিষ্ট নিয়ম কিন্তু থাকবে না, অর্থাৎ আয়তনটাকে আমি সঠিকভাবে কিন্তু পরিমাপ করতে পারবো না।
তাই গ্যাসের নির্দিষ্ট প্রসারণ পেতে হলে চাপকে কিন্তু সর্বদা স্থির রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভাইটাল, যে আমি যখন টেম্পারেচারের সাথে আমি কি করছি, টেম্পারেচারের সাথে আমি আয়তন যে আছে তাদের সম্পর্ক বার করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে, তখন কিন্তু আমার পি কে কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ চাপটাকে কিন্তু আমি তখন কি রাখবো, চাপটাকে কিন্তু আমি তখন ধ্রুবক রাখবো, তাহলেই কিন্তু আমি এই রিলেশনটাকে বার করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে সবার প্রথমে কি বলবো, তাহলে সবার, আচ্ছা তার আগে আরেকটা জিনিস, যে এই ক্ষেত্রে আমি তো কোনো এটাও তো আমি পাত্রের মধ্যে রাখছি, আমি বলছি যে পাত্রের মধ্যে আমি রাখলে তারপর কি হবে, তার আয়তন পাবো আমি একটা। তাহলে আমি এখানে পাত্রের কোনো আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ কেন বললাম না, তরলের ক্ষেত্রে তো বলছিলাম। কারণ আমাকে একটা কথা বলো, পাত্র কি কঠিন পদার্থ, তরল কি, তরল হচ্ছে আমাদের মানে তরল কি, তরল পদার্থ, আর গ্যাসীয়, এই তিনটে জিনিস। তো আমি বলেছিলাম যে কঠিনের যে প্রসারণ সেটা কিন্তু সব থেকে কম হয়, তারপর তরলের একটু বেশি হয়, গ্যাসের আরো অনেক বেশি হয়। তো মোটামুটি আমি যদি তোমাকে একটা আইডিয়া দিই, তাহলে কঠিনের যতটা প্রসারণ হয় গ্যাসের কিন্তু তার প্রায় 100 থেকে 150 গুণ বেশি হয়, তরলের কঠিনের সাপেক্ষে 10 গুণ মতো বেশি হয় বা 12 গুণ মতো বেশি হয়। তার মানে কঠিনের সাথে তরলের তাও একটা তুলনা হয়, যে কঠিন কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তরল তার থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের সাথে কোনো তুলনাই হয় না। এটা ঠিক এরকম তোমার ব্যাংক ব্যালেন্সের সাথে আমি আম্বানির ব্যাংক ব্যালেন্স তুলনা করছি। তোমার তোমার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল, 2,000 টাকা পিসি ঢুকিয়ে দিয়েছে, বা যে জিতুক সে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে তোমার কাছে ওটা একটা ফ্যাক্টর। আম্বানির কাছে যদি লক্ষ্মীর ভান্ডার যায়, আম্বানি বলবে কে দিচ্ছে 2,000 টাকা, কে দিচ্ছে 1,500 টাকা, কে দিচ্ছে 3,000 টাকা, চাই না আমার কাছে, আমার কাছে 3 কোটি টাকা পড়ে আছে, সেটাও কম বললাম, হয়তো 3,000 কোটি টাকা পড়ে আছে, তার মধ্যে 3,000 টাকা যাচ্ছে। তাহলে একজনের তুলনা এই জায়গাতে, একজনের তুলনা একদম এই জায়গাতে, দুটো লেভেল পুরো আলাদা, ঠিক আছে, তাহলে হবে না। কঠিনের প্রসারণ একদম সামান্য হয়, গ্যাসের প্রসারণ অনেক বেশি হয়, তাহলে আমি কি গ্যাসের প্রসারণের সাপেক্ষে এই কঠিনের প্রসারণকে গ্রাহ্য করতে পারবো? পারবো না। তাই আমি বলি যে গ্যাসের প্রসারণ এতটাই বেশি যে কঠিনের প্রসারণ কিন্তু আমরা ধরি না, তাকে আমরা মানে কি বলবো, অগ্রাহ্য করে দিই, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করি, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে দিই, ঠিক আছে। তো আমি যেটা বোঝালাম তোমাকে সেটা এখানে লেখা আছে, একবার পড়ে নিতে পারো তোমরা, কারণ পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। বাট এটাও থিওরিটিক্যালি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে কখনো টিচার, ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়ার চান্সেস খুব কম, তাও একবার পড়ে নিও, পড়তে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যে তাহলে আমাদের কয় প্রকারের আমি কিন্তু প্রসারণ গুণাঙ্ক পড়বো। দেখো আমরা দুই প্রকারের প্রসারণ গুণাঙ্ক পড়বো। একটা পড়বো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি বলছি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, নামে একটা প্রসারণ গুণাঙ্ক পাচ্ছ তো, ব্যাস, তাহলে কি হবে, একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, বা আমাদের ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এসআই বললে কেলভিন ইনভার্স বলবো, যদি বলে মাত্রা তাহলে বলবো কি কে ইনভার্স বা থিটা ইনভার্স, কেলভিন ইনভার্স বলবো না, কিন্তু মাত্রাতে আমরা কে চিহ্ন দিয়ে ডিনোট করি, ওটা কেলভিন না, যখন একক লিখি তখন কে মানে হচ্ছে কেলভিন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি বলবো, আর একটা বলবো হচ্ছে আমাদের স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু চাপের পরিবর্তন, চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমাকে যদি বলে যে আমাদের গ্যাসের তাপীয় প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার, আমি বলবো দুই প্রকারের। একটা হচ্ছে স্থির চাপে, কি বলছি, একটা বলছি স্থির চাপে, ঠিক আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ চাপকে স্থির রাখছি, দেখছি উষ্ণতা বাড়ালে আয়তন কতটা বৃদ্ধি পায়, এটাকে আমি বলবো গামা পি। যাকে কনস্ট্যান্ট রাখি তাকে আমি সাবস্ক্রিপ্টটা দেবো, তাহলে যেহেতু চাপ স্থির রাখছি, চাপ মানে হচ্ছে প্রেসার, তাই লিখছি গামা পি। আর এখানে বলছি স্থির আয়তনে, তাহলে কি বলবো, একে বলবো গামা ভি। তাহলে গামা পি মাপা মানে কি, গামা পি মাপা মানে স্থির চাপ, তখন আয়তন পরিবর্তন মাপবো। আর আমি যখন স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক মাপছি, তার মানে কি, তার মানে আয়তনটা স্থির এবং আমি চাপের পরিবর্তনটা মাপবো উষ্ণতার সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এটাই আমরা এখন পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবার প্রথমে কি বলছে, সবার প্রথমে আমাদেরকে বলছে যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা পি, চাপটা স্থির, তাহলে কি গামা পি। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এর এখানে সংজ্ঞা কি আছে, সংজ্ঞাটা একবার ভালো করে তোমাদেরকে পড়তে হবে, সংজ্ঞা ইম্পর্টেন্ট এইটার স্পেশালি। বলছে স্থির চাপে 0°C উষ্ণতায়, দেখো গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় 0°C ধরি, ঠিক আছে, কারণ গ্যাসের যদি অন্যান্য তাপমাত্রা আমি নিয়ে কাজ করি না, তাহলে কিন্তু আমাদের কাজ খুব খারাপ হবে, তাই আমরা সবসময় কিন্তু 0°C উষ্ণতায় আমাদের গ্যাসের ক্ষেত্রে নিই, ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেক ভালো হবে এবং আমাদের পরীক্ষাটা কিন্তু অনেক স্মুথলি হবে, ঠিক আছে। তাই গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা 0°C ধরি আমাদের প্রাথমিক উষ্ণতা হিসেবে, ঠিক আছে। তাহলে আমরা সবসময় যখন গ্যাসের প্রসারণ দেখবো তখন কিন্তু প্রাথমিক উষ্ণতা আমাদের কত হবে, প্রাথমিক উষ্ণতা আমাদের 0 ধরবো, এখানে লিখে দিচ্ছি, এখানে আমি কি দিচ্ছি, যে প্রাথমিক উষ্ণতা, যেমন এতক্ষণ ধরছিলাম না প্রাথমিক উষ্ণতা T1, এখানে কোনো T1 এর গল্প নেই, এখানে T1 মানে হচ্ছে 0°C। তাহলে আমি কি বলবো, যে 0°C ধরছি আমি যখন আমি এর কি করবো, প্রসারণ গুণাঙ্ক মাপবো গ্যাসেদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি বলছি যে
আমাদের কি এখন চাপকে স্থির রাখা হলো, চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে গ্যাসের যে আয়তন বৃদ্ধি ঘটে তাকে এই গুণাঙ্কের সাহায্যে মাপা যায়। ভালো কথা। বলছে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, অর্থাৎ একক বৃদ্ধি করছি, তার প্রতি একক আয়তনে, নিচে একক আয়তন রাখতে হয়, যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে বলে কি স্থির চাপে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে আমি এক্সপ্লিসিটলি মেনশন করছি যে প্রাথমিক উষ্ণতাকে আমি কত রাখছি, 0 ডিগ্রি সেলসিয়াস রাখছি, তারপর আমি একক ভর বাড়াচ্ছি, মানে 1 ডিগ্রি বাড়াচ্ছি। তুমি চাইলে এটাকে 0 কেলভিন আর এটাকে 1 কেলভিন লিখতেই পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর গাণিতিক রূপের জন্য আমি আলাদা জায়গা দিয়েছি, হ্যাঁ দিয়েছি, ঠিক আছে। তাহলে এইটুকু আমি বুঝতে পারলাম আপাতত, আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এর গাণিতিক রূপ যদি আমাকে বানাতে হয় তাহলে আমি কি বলবো, আমি বলবো যে গামা পি অর্থাৎ স্থির চাপ। গামা পি মানে কি, গামা পি মানে হচ্ছে আমাদের স্থির চাপ, অর্থাৎ আমাদের পিটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট। কি কি তাহলে ভেরিয়েবল, এক তো আমি এখানে উষ্ণতা ভেরিয়েবল করছি, এক তো কি হচ্ছে আমাদের এখানে উষ্ণতা ভেরিয়েবল হচ্ছে, মানে যেটার মান পরিবর্তন হতে পারবে। আর একটা কি পরিবর্তন হবে, আমাদের আয়তন পরিবর্তন হবে। আর একটা কি হবে, আমাদের আয়তনটা ভেরিয়েবল হবে। নির্দিষ্ট ভরের গ্যাস নিচ্ছি, তাহলে আমি কি করব, এখানে ভরটাকেও কিন্তু স্থির রাখছি, অর্থাৎ আমাদের এন বা আমাদের এম সেটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট হচ্ছে। এন মানে কি, এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস, পদার্থের পরিমাণ, এবং এম মানে কি, এম মানে হচ্ছে আমাদের মাস বা ভর, ঠিক আছে, অনেকে ডাব্লিউ লেখে ওয়েট। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। তাহলে এরও কিন্তু আমি একই কথা লিখবো, কিছু আলাদা লিখবো না, আমি লিখবো ডেল ভি, ওপরে লিখবো মাত্রা পরিবর্তন, এখানে আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলা হচ্ছে, তাহলে আয়তন পরিবর্তন, নিচে লিখবো প্রাথমিক আয়তন, তাহলে V1, তারপর লিখবো ডেল টি। এবার আমাকে একটা কথা বলো, এই ক্ষেত্রে আমি কি ধরবো, এই ক্ষেত্রে আমরা ধরবো প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, সেটাকে আমি ধরতে পারি V1 এর জায়গায় V0, কারণ আমি 0 ডিগ্রি সেলসিয়াসে মাপছি। এবার T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যেরকম আগে T2 ধরতাম, আগে তো T1 T2 ধরতাম, এখানে তো T1 কে 0 ধরছি, তাই এখন কি T ডিগ্রি সেলসিয়াস ধরছি, তুমি চাইলে T2 ধরতেই পারো, কোনো ব্যাপার না। তাহলে আমি কি করছি, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে, ধরো পরিবর্তন হয় VT হয়েছে, নিশ্চয়ই T যদি আমাদের 0 থেকে বেশি হয় তাহলে VT আমাদের কি V0 থেকে বেশি হবে, ঠিক আছে, এটুকু তো বুঝতে পারলাম। তাহলে আমি কি বলতে পারি, যে আমাদের এই যে আয়তন পরিবর্তন সেটা কি হবে, সেটা তাহলে VT থেকে V0 বাদ দিতে হবে। দেখো প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে আমাদের V0, পরে হয়ে গেল VT, তাহলে আমাকে কি করতে হবে, VT থেকে V0 বাদ দিতে হবে, ঠিক যেরকম আমাকে কি V2 থেকে V1 বাদ দিতাম। আচ্ছা, V1 মানে কি, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন মানে কি, প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রিতে V0 ছিল, তাহলে এর জায়গায় আমি কি লিখবো, এর জায়গায় আমি লিখবো V0। এবং ডেলটি মানে কি, ডেলটি মানে উষ্ণতার পরিবর্তন, তাহলে উষ্ণতা 0 ডিগ্রি থেকে T হলো, তার মানে কি লিখবো, T-0, তার মানে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কিন্তু আমাদের T-0 মানে কি T, তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি আমাদের T। তাহলে আমাদের ফর্মুলা কি তৈরি হলো, বা আমি এর জায়গায় পুরোটাই লিখে দিই, ঠিক আছে, তো আমি পুরোটাই লিখে দিই, যেখানে কি লিখবো T-0। তাহলে এখান থেকে আমি ফর্মুলাটা কি বানাতে পারি, এখান থেকে আমি ফর্মুলা বানাতে পারি যে গামা পি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভি নট বলে বা V0 বলে, ডিভাইডেড বাই V0 ইন্টু টি, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের ফর্মুলা, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, কেন কিভাবে আর আমার ট্রিক থেকে কি করে এখানে আসবো সব কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন ওই পেনটাও নেই যেটা দিয়ে আমি স্টার মার্কস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো কই না, পরবর্তীকালে কখনো কেনা যাবে। তো আচ্ছা, তো এবার এখান থেকে না আমাকে একটা ইকুয়েশন বানাতে হবে, ঠিক আছে, সেই ইকুয়েশনের মাধ্যমে আমাকে এর মানটা বার করতে হবে, ঠিক আছে। তো এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে। দেখো আমাকে বলছে যে আমি এখন কি বানাচ্ছি, আমি বানাচ্ছি যে গামা পি ইজ ইকুয়াল টু কি বেরোলো, ভিটি মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু টি। এইটা আমি এক্ষুনি ফর্মুলা পেলাম। এবার এখান থেকে আমাকে একটা কাজ করো, ভিটি এর মানটা বের করে দেখাও। দেখো তাহলে কি করব, আমি এই দুটোকে কোনাকুনি গুণ করে দেবো। দেখো এটা গুণে আছে, এটা ভাগে আছে, তাহলে কি ভাগার গুণটা গুণ কি হবে, গুণ হয়ে যাবে, এটা এদিকে পাঠালে কি হবে, গুণ হবে। তাহলে আমি কি করব, গামা পি V0 টি ইজ ইকুয়াল টু কি ভিটি মাইনাস V0। দেখো এটা ভাগে ছিল, ওদিকে পাঠালে কি হবে, গুণ চলে যাবে। তাহলে এইবার একটা কথা বলো, দুটোকে আমি এক্সচেঞ্জ করতে পারি, ভিটি মাইনাস V0 ইজ ইকুয়াল টু V0 গামা পি টি, ঠিক আছে। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দিয়েছি, আর কিছুই না, বোঝা গেল এই অবধি। আচ্ছা এবার আমাকে বলো ভিটি এর মান বার করতে গেলে কি করতে হবে, এই মানটাকে হাঁটাতে হবে, তাহলে এটা এদিকে মাইনাস আছে, ওদিকে গেলে কি হবে, প্লাসে যাবে, তাহলে কি হবে V0 প্লাস V0 গামা পি ইন্টু টি। এই অবধি ক্লিয়ার হলো। এবার আমাকে বলো যে এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমি দেখছি যে এখানে কি হচ্ছে, V0 আর V0টা আমাদের সেম আসছে, তাহলে আমি কমন নিই, তাহলে V0 কমন নিলাম, কমন নেওয়া মানে কি প্রত্যেককে সেটা দিয়ে ভাগ করা, তাহলে V0 কে V0 দিয়ে ভাগ করা মানে কি 1, একে V0 দিয়ে ভাগ করলে কি হবে, এই V0টা কেটে যাবে, এই দুটো পড়ে থাকবে, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো গামা পি টি। তাহলে এইবার এটাকে একটা বক্স করে দাও,
কারণ এটা কাজে দেবে। এটাকে একটা বক্স করে দাও, ঠিক আছে? বক্স করে দিয়ে বলো যে এটাকে আমি কি করলাম, এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। এটা কি হলো, এটা আমার 1 নম্বর সমীকরণ হলো, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো আমার পাশে। দেখো, এবার আমরা চার্লসের সূত্র বলে একটা জিনিস পড়েছিলাম, ঠিক আছে? কেউ যদি, আবারও বলছি, গ্যাসের আচরণ পড়িনি, ফার্স্ট সামেটিভে পড়াশোনা করিনি, ভয় পেতে হবে না, লিখছি, পড়ে নাও। দেখো, চার্লসের সূত্র কি পড়েছিলাম আমরা? চার্লসের সূত্রে আমরা পড়েছিলাম যে কোন পেনটা সিলেক্ট করা যায়, কোনটা সিলেক্ট করা যায়, এটাই করি। আমাকে বলছিল, বা এইভাবে করি, ভিটি ইজ ইকুয়াল টু, কি বলছে? বলছে যে ভি নট 1 প্লাস টি বাই 273। মনে করে দেখো এটা চার্লসের সূত্র ছিল কিনা। আচ্ছা, এখান থেকে কি আমি এরকম লিখতে পারি, ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস 1 বাই 273 ইন্টু টি। ভালো করে ভেবে দেখো, আমি কি করেছি, আমি শুধু 1 বাই 273টাকে ছাড়িয়ে লিখেছি, ঠিক আছে? ভাবো একটা পেঁয়াজ ছিল, পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি আমি, আর কিচ্ছু করিনি কিন্তু, ঠিক আছে? কি করলাম, এই দুটোকে আমি এরকম ভাবে লিখে দিলাম, এবং বলছি যে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা কি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণটাই তুমি কি কিছু দেখতে পাচ্ছ? ভালো করে নোটিস করো, ঠিক আছে? কোন কালার নিই, এটা নিই, ঠিক আছে? দেখো, এদিকে বাদিকে ভিটি রয়েছে, এরও বাদিকে ভিটি রয়েছে। দেখো সমান চিহ্ন, তারপর দেখো এখানেও সমান চিহ্ন, এখানেও সমান চিহ্ন। ভালো কথা, খুব ভালো যাচ্ছে। এখানেও ভি নট, এখানেও ভি নট, যমজ ভাই। এখানেও ব্র্যাকেট চালু হচ্ছে, এখানেও ব্র্যাকেট চালু হচ্ছে। এখানেও 1, এখানেও 1, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও টি, তারপরে একটা ব্র্যাকেট, এখানেও টি, তারপরে একটা ব্র্যাকেট। শুধু মাঝখানে এখানে 1/273 আছে গুণে, এখানে গামা পি আছে গুণে। তার মানে এই দুটো তো পুরো যমজ ভাই, শুধু এই জায়গাটা আলাদা। তার মানে এই জায়গাটাও নিশ্চয়ই সেম হবে, কারণ পুরো সমীকরণটাই তো এক। তাহলে আমি কি বলতে পারি যে আমি 1 আর 2 নং সমীকরণ তুলনা করে কিছু একটা বার করতে পারছি। তাহলে আমি বলবো যে আমি কি, কোথায় লিখবো, এখানে তো জায়গা নেই, পরের পেজে লিখি। তাহলে আমি একটা কাজ করি, 1 সেকেন্ড আমাকে টাইম দাও তার জন্য, ঠিক আছে? এটাকে যাই, এটাকে কপি করি, কপি করে এই পেজে বাদ বাকি সব মুছে দিই, ঠিক আছে? আমাকে একটু টাইম দিতে হবে তোমাদেরকে, যাতে তোমাদেরই বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এটাকে একবারে ক্লিন করি। তো জাস্ট আমাকে 1 সেকেন্ড টাইম দাও, এটা মোছার দরকার নেই। হ্যাঁ, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এইবার তাহলে আমি বলবো যে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। বলো তো 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করে কি পাও? এই গামা পি আর 1/273, এইটাই শুধুমাত্র আলাদা। তার মানে এইটাই কিন্তু আর একই জায়গাতে আছে একদম। তাহলে কি বলবো যে এই দুটো কিন্তু আমাদের একই মান। তাহলে এখান থেকে আমি বলতে পারলাম যে গামা পি ইজ ইকুয়াল টু 1/273। আর এটা কি থাকে, এটা আমাদের ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে থাকবে। কেন? কারণ আমি ওই যে ফর্মুলাটা পড়তাম, ওটা কি আমাদের চার্লসের সূত্রটা কখন ভ্যালিড ছিল? এই ফর্মে ভ্যালিড ছিল যখন আমি কি করব, যখন আমি হচ্ছে আমাদের কি সেলসিয়াসে রাখবো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু ইম্পর্টেন্ট, তাই এটাকে আমি আলাদা করে লিখে দিচ্ছি। কি লিখবো? আমি লিখবো যে গামা পি ইজ ইকুয়াল টু 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইজ ইকুয়াল টু, এটা যদি আমি ক্যালকুলেট করি না, তাহলে আসে হচ্ছে, আমি ভুলে গেছি, ঠিক আছে, কত যেন আসে, দাঁড়াও আমার কাছে লেখা আছে। হ্যাঁ, 3.66 আছে, ঠিক আছে? তো কত আসবে? 3.66 গুণ 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটাকে যদি আমি কোথাও দেখি, তাহলে এরকম আসবে 3660 গুণ 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে? তো এইটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোনটুকু মাথায় রাখলে চলবে? এটুকু মাথায় রাখলেই চলবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই যে আমাদের এই ক্ষেত্রে আমরা একটু পরেই যখন দেখবো গামা ভি, তো তুমি একটা কথা মাথায় রাখবে যে গামা ভি ইজ ইকুয়াল টু গামা পি ইজ ইকুয়াল টু 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দুটোরই কিন্তু মান একই, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। আর এটা কিন্তু যে কোনো গ্যাসের জন্য, ফর এনি গ্যাসেসটা হয়তো আমার মুখের ওপর ঢাকা পড়ে যাচ্ছে, বাট যাই হোক, ঠিক আছে, এখানে লেখা আছে ফর এনি গ্যাসেস, যে কোনো গ্যাসের জন্য কিন্তু এটা আমার ভ্যালিড, ঠিক আছে, আইডিয়াল কন্ডিশনের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের। এইবার তাহলে আমি নেক্সটটায় চলে যাবো। নেক্সটটা হচ্ছে আমাদের স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ এবার কিন্তু আমি চাপের কথা বলছি। তাহলে কি বলবো? আমি বলবো যে এই ক্ষেত্রে আমি কি বলছি, এই ক্ষেত্রে আমি বলছি আয়তনকে আমি স্থির রাখবো। যেমন একটা শক্ত লোহার সিলিন্ডারের মধ্যে আবদ্ধ গ্যাস, ঠিক আছে, বা প্রেসার কুকারের মধ্যে যে গ্যাস থাকে। এবার একটা কথা ভাবো, প্রেসার কুকারের মধ্যে গ্যাস আবদ্ধ, তাই তো? এবার নিচ থেকে তাপ দিচ্ছি, গ্যাস তো বাইরে বেরোতে পারছে না, কি করছে গ্যাস? তাহলে এবার সব অণুগুলো ছোটাছুটি করছে,
ছুটি ছুটি করে কি করছে, র্যান্ডম ভাবে এই দেয়ালে ওই দেয়ালে সেই দেয়ালে গিয়ে ধাক্কামুক্কি খাচ্ছে। আগের দিন দেখেছিলাম না, সব র্যান্ডম ভাবে এদিক ওদিক দৌড়ে, তাহলে সব অণুগুলো কি করছে, গরম লেগেছে বলে ছুটি ছুটি করছে বাঁচানোর জন্য, পালাও পালাও করছে, সব বাঁচাও বাঁচাও করে এদিক ওদিক পালাচ্ছে, ঠিক আছে? এরকম কথা বলে না, ঠিক আছে, আমি বলছি এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে, গ্যাসের অণুগুলো এদিক ওদিক গিয়ে সব কি পাত্রের দেয়ালে গিয়ে ধাক্কা মারছে, তাহলে এতে কি হচ্ছে, চাপটা বৃদ্ধি পাচ্ছে, র্যান্ডম ভাবে যে কোনো দিকে ছুটোছুটি করছে, গিয়ে ধাক্কা মারছে, ধাক্কা মারলে কি হচ্ছে, আমাদের কিন্তু প্রেসার বাড়ছে, তাহলে কি চাপটা বৃদ্ধি পাচ্ছে, আয়তন তো বেচারার বৃদ্ধি পাচ্ছে না, ওপর থেকে আমি ঢেকে দিয়েছি, তাই যখন এরকম প্রেসার বৃদ্ধি পায় তখনই কিন্তু মাঝে মধ্যে গিয়ে গিয়ে কি আমাদের ওই সিটিটা পড়ে, ঠিক আছে? এটাই কিন্তু ওর কিছুটা কার্যনীতি। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এরকম যখন আবদ্ধ করে রেখেছি, যখন আমাদের কি আয়তনটা ধ্রুবক, তখন কিন্তু আমি কি মাপতে পারি, আমাদের গ্যাসের চাপ প্রসারণ মাপতে পারি, কারণ ওই যে তিনটে অবস্থা অপেক্ষক, আমাদের উষ্ণতাটা আমি বাড়াবো, তাহলে উষ্ণতা তো আমাদের ভ্যারিয়েবলই থাকবে, নির্দিষ্ট ভর আমি বলে দিয়েছি, তাহলে যে কোনো একটা পদকে কিন্তু আমাকে স্থির রাখতে হবে, তবেই অন্য পদের কিন্তু ভ্যারিয়েশন আমি পড়তে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই ক্ষেত্রেও সংজ্ঞা কি বলবো, এই ক্ষেত্রে বলবো যে স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, অর্থাৎ একক বৃদ্ধি করছি, তাহলে প্রতি একক চাপে যে পরিমাণ চাপ প্রসারণ ঘটে তাকে আমরা কি বলি, স্থির আয়তনে চাপের প্রসারণ। তাহলে এখন যখন আমি গামা ভি লিখবো, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড, এখানটা তো গামা ভি হবে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে গামা ভি, এখানে লিখতে হবে কি, যেহেতু স্থির আয়তনে বলেছে যাকে স্থির রাখবো তার মানটা লিখবো, তাহলে কি লিখবো, এখানে লিখবো গামা ভি, ঠিক আছে? তাহলে গামা ভি হয়ে গেল। তাহলে এবার আমি কি বলবো, আমি বলবো যে আমাদের গামা ভি এর মান কত, গামা ভি মানে হচ্ছে চাপ প্রসারণ, তাই তো? গামা ভি মানে কি, গামা ভি মানে হচ্ছে চাপ প্রসারণ, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো যে ডেল পি মানে চাপ কতটা প্রসারণ হয়েছে, তারপর লিখবো পি ওয়ান, তারপর লিখবো ডেল টি। তাহলে যেহেতু আমি কি এর জন্য জায়গা রেখেছি না, তাহলে আমি কি বলবো, আমি এখান থেকে বলবো যে যেহেতু এটা আমাদের ওই 0 ডিগ্রি থেকে কাউন্ট হচ্ছে, তাহলে আমি একবারে কি বলতে পারি, আমি একবারেই বলতে পারি এখানটায় যে ডেল পি মানে কি চাপের প্রসারণ, তো তাহলে চাপের প্রসারণ কত হবে, পিটি মানে T ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কতটা চাপ হয়েছে, মাইনাস P0 মানে 0 ডিগ্রি সেলসিয়াসে কতটা চাপ ছিল, ডিভাইডেড বাই P0 মানে 0 ডিগ্রিতে কতটা আমাদের কি চাপ ছিল, ইন্টু আমাদের টি, কেন, কারণ T-0 হয়ে যাবে তো, ঠিক আগেরটার মতো। তাহলে এইটা আমাদের জানলেই কিন্তু কাজ চলবে, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কম আসে, বাট মাধ্যমিকে কিন্তু একবার আমি যতদূর আমার মনে আছে এরকম কোয়েশ্চেনটা ছিল যে গ্যাসের প্রসারণ গুণাঙ্কগুলি কি কি দেখাও, তো তখন কিন্তু দুটোই লিখতে হতো তাহলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর একক কি হবে, দেখো উপর থেকে চাপ চাপ কেটে যাবে, প্রসারণ গুণাঙ্ক নামে যদি গুণাঙ্ক থাকে, এই প্রসারণ গুণাঙ্ক থাকে, তাহলে একক কি বলবে, এরও একক কি হবে বলো তো আমাকে, এরও একক কি হবে, এরও একক হবে আমাদের কেলভিন ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা কি হবে আমাদের ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। যদি আমাকে ডাইমেনশনাল ফর্মুলা বলতে বলে তাহলে কি বলবো, তাহলে বলবো কে ইনভার্স, বা আমাদের কি বলবো, বা বলবো আমাদের থিটা ইনভার্স, ঠিক আছে? ব্যাস এটুকুই বলবো, আর কিছু বলতে হবে না আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল আমাদের কি কঠিনের প্রসারণ আগের দিন হয়ে গেছিল, আজকে আমাদের তরল আর গ্যাসের কিন্তু প্রসারণ আমাদের একদম কমপ্লিটলি হয়ে গেল। প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমি মেনশন করলাম না। এবার আমরা পড়বো হচ্ছে আমাদের কঠিনের সংকোচন। দেখো এটা পড়লেই আমি বুঝতে পারবো, কারণ আগের দিন আমি প্রসারণটা পড়েছি। কি বলছি, উষ্ণতা হ্রাস করলে কঠিন পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি বা কম্পন কমে যায়। আগের দিন কি বলছিলাম, যে যখন আমি তাপ দিচ্ছি উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা মানে কি, উষ্ণতা মানেই হচ্ছে যে কণাগুলোর গড় গতিশক্তির পরিমাণ, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, যে যখন আমি তাপ দিচ্ছি কণাগুলো তাহলে কি করছে, এরকম কাঁপা চালু করছে কঠিনের ক্ষেত্রে, তাই এটার জন্যই কিন্তু সামান্য পরিমাণে ডিসপ্লেসমেন্ট ঘটছে, সামান্য পরিমাণে তাদের মধ্যে কি দূরত্ব হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের প্রসারণ ঘটছে। তাহলে আমার যে কোনো একটা কঠিন পদার্থের ক্ষেত্রে সাধারণত যখন আমি তাপ বৃদ্ধি করি তখন কি হয়, তার প্রসারণ ঘটে। তাহলে অপোজিটটাও হবে, যখন আমি তাকে ঠান্ডা করবো তাহলে কি হবে, আবার সংকোচন হবে। তাহলে আমি কি বলবো, যে অণুগুলো তাহলে তখন কি হবে, একে অপরের আরো কাছে চলে আসবে, এর ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন কমে যেতে পারে, যার ঘটনাকে আমরা কি বলি, তাপীয় সংকোচন। তাহলে ঠিক যেমনি ভাবে আমি কি বলতে পারি, গাণিতিক ধারণা, যে তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপমাত্রা বাড়ালে আমাদের L2 মানে কি আমাদের অন্তিম দৈর্ঘ্য, L2 মানে কি আমাদের অন্তিম দৈর্ঘ্য, সেটা কি হবে, আমাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের ডেল এল অর্থাৎ আমাদের কতটা প্রসারণ ঘটছে সেটা আমাদের পজিটিভে আসবে। তারই বিপরীতে আমি বলতে পারি যে তাপমাত্রা আমি যদি কমাই তাহলে L2 কি হবে, আমাদের কম হবে, অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য আমাদের কম হবে। একইভাবে আমি বলতে পারি যে A2 আমাদের কম হবে, V2 আমাদের কম হবে, এটা আমি বলতেই পারি, ঠিক আছে? আচ্ছা, দুটো আলাদা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যখন এরকম হবে তখন কি বলবো, আমি তাহলে বলবো যে আমাদের ডেল এল কি হবে এবার, নেগেটিভ, মানে প্রসারণ এবার হচ্ছে না, উল্টো কমে যাচ্ছে, তাহলে তাকে আমি কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমাদের কি, তাপীয় সংকোচন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা আমাদের একরকম গেল, ঠিক আছে? নেগেটিভ কেন হবে যদি আমি তোমাকে বলতে চাই, ধরো এরকম আগে 10 মিটার ছিল, এখন কমে 8 মিটার হলো, তাহলে 8 থেকে 10 বিয়োগ করলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে -2 হবে না, তাই জন্য কি বললাম, নেগেটিভ হবে, ঠিক আছে? তো
তো এটা আমি আশা করি তোমাকে বোঝাতে পারলাম। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হচ্ছে দেখবে যে অনেক টেলিফোনের যে তারগুলো থাকে তার মধ্যে যে মানে টেলিফোনের যে পোলগুলো থাকে, পোলগুলোর মাঝখানে যে তার, এটা এরকম ভাবে কিন্তু একদম স্ট্রেট লাগানো থাকে না, মানে পুরো টাই লাগানো থাকে না, তাহলে তো খরচা বাঁচতো না। এরকম ঝোলা ঝোলা লাগানো থাকে, তাহলে কি বেশি তার লাগছে, তার থেকে তো আমি এক কাজ করতে পারতাম। তুমি ভাবলে যে আমাকে কাজ দিয়েছে, আমি তো টাকা বাঁচাবো, আমি তো একদম কিপটে, তাহলে আমি কি করলাম, একদম টান টান তার লাগিয়ে দিলাম। এবার যেই শীতকাল পড়বে, যেই টান টানের উপর আরো টান টান পড়বে, আরো কি হবে, সংকোচন হবে, আরো ছোট হতে চাইবে, তাহলে তো পোলগুলো কি হবে, এরকম হয়ে যাবে, ধীরে ধীরে এরকম হয়ে গেল, পড়েই গেল, ভেঙে গেল, তাহলে পোল, তার ছিঁড়ে গেল, তাহলে করলে হবে, হবে না। তাহলে সবসময় কিন্তু কিপটামো করলে হয় না, তাহলে কি করতে হবে, আমাকে এই তারগুলোকে কিন্তু এরকম ঝোলে ঝোলে লাগাতে হবে, যাতে যেই সংকোচন হবে, তাহলে এরকম রয়েছে, জোর বেশি এরকম হয়ে যাবে, কিন্তু ছিঁড়ে কিন্তু যাবে না, টান টান পড়বে না একদম, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে রাস্তার ধারের খুঁটিতে টেলিফোনের তার খুব বেশি টান টান করে লাগানো হয় না, কারণ শীতকালে তাপীয় সংকোচনের ফলে তারটা কিন্তু ছোট হয়ে ছিঁড়ে যেতে পারে আর নাহলে, ঠিক আছে। আর একটা জিনিস, যেটা ল্যাবরেটরিতে তোমরা যখন ক্লাস 11-12 যখন ল্যাব করতে যাবে, তখন অনেক টিচাররা না এটা জিজ্ঞাসা করে যে এই যে কাজটা আছে বলো তো, এটা নর্মাল কাজ না কি কাজ, তখন তুমি বলবে যে এটা একটা বোরোসিলিকেট কাজ, ঠিক আছে। সেটা দিয়ে আমাদের কিন্তু ল্যাবরেটরির যত আমাদের কি জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ তৈরি হয়ে থাকে। কেন এরকম হয়, কারণ দেখো একটা আমাদের যে পাত্র রয়েছে সেটা কাচের তৈরি, তার মধ্যে আমরা অনেক সময় গরম জল ঢালছি বা অন্য কোনো কেমিক্যাল ঢালছি, সেটা গরম, তাহলে যখন ভিতরের দিকে ঢালছি, ভিতরের যে দেয়ালটা আছে, কাচের পাত্র তার ভেতরের দেয়ালটা সেটা বেশি গরম থাকছে, আর বাইরের যে তাপমাত্রা, বাইরের যে দেয়ালটা আছে, বাইরের যে দেয়াল, তার ভিতরে তো আমাদের প্রথমে গরমটা পড়ছে না, ওখানে ধীরে ধীরে তাপটা কি বয়ে যাচ্ছে, তাহলে ওই সাইডটা কি তুলনামূলক আমাদের কম গরম, ঠান্ডা হওয়ার সময় কি বাইরের দিকটা ঠান্ডা হয়ে যাবে, ভিতরের দিকটায় কিন্তু তখনও গরম থাকবে। তাহলে ভিতরের দিক যখন গরম থাকবে তখন কি ওখানে প্রসারণ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, কিন্তু বাইরের দিক তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, বাইরের দিকে আমাদের সংকোচন হওয়ার চেষ্টা হচ্ছে, ভিতরের দিকে এখনো গরম রয়েছে বলে প্রসারণের একটা টেন্ডেন্সি রয়েছে, তাহলে এর জন্য একটা অসম সংকোচন প্রসারণ হয়ে যাবে না, যার ফলে কিন্তু হবে কাজটা ভেঙে যেতে পারে। এই ঘটনাটা ঘটার যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, তার জন্য আমরা একটা বিশেষ কাজ ব্যবহার করি, যাকে আমরা বলি কি বোরোসিলিকেট কাজ, যেটার কিন্তু প্রসারণ বা সংকোচনের পরিমাণ খুবই কম, প্রায় হয় না বললেই চলে। তাই জন্য আমরা কি করি, এটাকে ব্যবহার করি, যাতে এরকম প্রসারণ সংকোচনই না হলে অসম সংকোচন প্রসারণ হবে কি করে, তাই আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, আবার একটা কথা বলো তো, থার্মোমিটারের গায়ে আমরা কাঁচ ব্যবহার করি কেন, কারণ পারদ যেটা থাকে বা অ্যালকোহল যেটা থাকে থার্মোমিটারের মধ্যে, কোন থার্মোমিটার ভালো, পারদ না অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে, কারণ অ্যালকোহলের প্রসারণ বেশি হয়, রিডিংটা ভালো করে মাপা যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আবার আরেকটা জিনিস আছে, পারদ কি আমাদের বিষাক্ত হয়, ঠিক আছে, কিন্তু অ্যালকোহল কি বিষাক্ত হবে না, তো এই দুটো আমাদের কিন্তু ভালো জিনিস আছে, ঠিক আছে। আচ্ছা, মানে ইথাইল অ্যালকোহল বিষাক্ত হবে না, ঠিক আছে, লোকে তো খায়ও, ওটা অন্য, তার সাথে কিছু কিছু জিনিস মেশানো হয়, তো যাই হোক, ঠিক আছে, সেসব অন্য কথা। তো বলছে যে সাধারণ কাচের পাত্র খুব গরম থাকে, আচ্ছা যেটা বলছিলাম আমি ভুলে গেলাম, যে কাচের পাত্র কেন ব্যবহার করা হয় বাইরে, তো যেহেতু কাচটা কি হয়, কাচের কিন্তু প্রসারণ অনেক কম হয়, আর মার্কিউরির প্রসারণ বা আমাদের কি যে অ্যালকোহল আছে তার প্রসারণ সেটা বেশি হয়, তাই জন্য আমরা কি করি, কাচের মধ্যে মার্কিউরি বা আমাদের কি অ্যালকোহলকে রাখি, যাতে ওদের প্রসারণ তো বেশি হবে আর কাচের প্রসারণ একদম নগণ্য হবে, তাই কি রিডিং এ কিন্তু কোনো ডিফ্লেকশন আমাদের সহজে ঘটবে না, মানে রিডিংটা কিন্তু আমাদের খারাপ আসবে না, যা আছে সেরকমই কিন্তু যেরকম আসার কথা সেরকমই আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এটা পড়া যাক, বলছে সাধারণ কাচের পাত্র খুব গরম থাকা অবস্থায় তার উপর হঠাৎ ঠান্ডা জল পড়লে কাচের বাইরের পৃষ্ঠ দ্রুত সংকুচিত হয়ে যায়, কিন্তু ভিতরের পৃষ্ঠ গরম থাকায় প্রসারিত অবস্থাতেই থাকে, এরকম অসম সংকোচনের ফলে কাচ ফেটে যায়, যেমন গরম হারিকেনের কাছে বৃষ্টির জল পড়লে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এই বিপদ এড়াতে বর্তমানে ল্যাবরেটরিতে টেস্ট টিউব বা মাইক্রোওয়েভের পাত্রে বোরোসিলিকেট কাচ কিন্তু আমরা ব্যবহার করি, যার যার কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তনে প্রসারণ বা সংকোচন অত্যন্ত নগণ্য হয়ে থাকে। বোঝা গেল, তাহলে এটা কিন্তু তোমাদেরকে যখন তোমরা 11-12 ল্যাব করতে হবে তখন তোমাদেরকে টিচাররা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, তো তখন বলবে যে আমাদের স্কাইনোভা ইউটিউব চ্যানেল থেকে তোমরা জানতে পেরেছিলে, ঠিক আছে। আচ্ছা, তো এই দুটো প্রয়োগ বোঝানোর জন্যই বেসিক্যালি আমি কি করলাম, এই টপিক হিসেবে পড়ালাম, নাহলে টপিক হিসেবে পড়ানোর দরকার ছিল না, আগের দিনই তো বললাম যে, বা আমরা কি বাইমেটালিক যে স্ট্রিপ ছিল ওখানেও বলছিলাম যার আলফা বেশি থাকবে তার যেরকম প্রসারণও বেশি হতে পারে, ঠান্ডা করলে কি সংকোচনও বেশি হবে, ঠিক আছে। তো এটাকে আশা করি বুঝতে পেরেছ। এবার পড়বো আমরা পদার্থের ঋণাত্মক তাপীয় প্রসারণের। দেখো আমাদের জেনারেলি কি হয়, যে আমি জেনারেলি বলছি, জেনারেলি ফর মোস্ট অফ দ্য ম্যাটার, বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা আমি বাড়াচ্ছি তাহলে আমাদের আয়তন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বা আমাদের কি হচ্ছে, এক কথায় আমি বলতে পারি যে আমাদের প্রসারণ ঘটছে, সেটা দৈর্ঘ্য হতে পারে, সেটা আমাদের ক্ষেত্রফলে হতে পারে, তাহলে আমাদের সবকটাই হতে পারে, কি বলতে পারি, আমাদের ধরো লেন্থ হতে পারে, ডিপেন্ড করছে যে সেটা কিরকম ম্যাটেরিয়াল, যদি তরল হয় তার তো শুধুমাত্র আয়তনটাই বৃদ্ধি পাবে না। আচ্ছা, এবার কিছু কিছু আমাদের পদার্থ আছে, ঠিক আছে, ফর সাম ম্যাটার, কিছু পদার্থ উইদিন আ ফিক্সড টেম্পারেচার রেঞ্জ, একটা নির্দিষ্ট
উষ্ণতার পাল্লার মধ্যে থেকে কিছু পদার্থ আছে যে পদার্থের আমি যদি তাপমাত্রা বাড়াই তার আয়তনটা কমে যায়, অর্থাৎ তার কিন্তু প্রসারণের জায়গায় সংকোচন হয়ে যাচ্ছে। তাহলে এটা ঠিক বিপরীত জিনিস হয়ে গেল না? এটাকে তখন আমরা বলি ঋণাত্মক তাপীয় প্রসারণ। একে আমরা তখন কি বলি? ঋণাত্মক তাপীয় প্রসারণ দেখানো, যে তাপমাত্রা আমি বাড়াচ্ছি উল্টো সংকোচন হয়ে যাচ্ছে। এটা কার ক্ষেত্রে আমরা দেখতে পাই? এটার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে, বা ওখানেই তো লেখা আছে আই গেস, হ্যাঁ লেখা আছে হচ্ছে কি আমাদের 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি, বলছে মানে একটা নির্দিষ্ট পাল্লা আছে, তো এই অবধি কিন্তু হবে এর পাল্লায়। তাহলে যখন তাপমাত্রা আমাদের 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি রয়েছে, তখন আমি যদি টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে ভলিউম অফ ওয়াটার কিন্তু আমাদের কমতে থাকে। ঠিক আছে, আমাকে পেজ একটা নিতেই হবে। দেখো এদিকে আমি একটা গ্রাফ বানাচ্ছি, এদিকে কি লেখা আছে? এদিকে লেখা আছে আমাদের ভলিউম, এদিকে কি লেখা আছে? এদিকে লেখা আছে আমাদের টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার। এখানে ভলিউম অফ কি? ভলিউম অফ ওয়াটার। জলের আমি কি আয়তন ওয়াই অক্ষতে প্লট করেছি, আর এক্স অক্ষতে আমি কি করছি? আমাদের উষ্ণতাকে প্লট করছি। এবার আমি কি করছি? উষ্ণতা বাড়াচ্ছি। ঠিক এই জায়গাতে আমাদের 4 ডিগ্রি রয়েছে, 4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ঠিক আছে, উষ্ণতা আমি বাড়াচ্ছি। উষ্ণতা বাড়ালে কি হবে? গ্যাসের যে জলের যে আয়তন আছে, সেই আয়তন আমাদের কমবে কমবে কমবে, কমতে কমতে একদম মিনিমাম হয়ে যাবে কখন? আমাদের 4 ডিগ্রি সেলসিয়াসে এসে। যেই 4 ডিগ্রি পেরিয়ে যাবে তারপর থেকে একই, যে উষ্ণতা আমি বাড়াচ্ছি এবং আমাদের কি আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি একটা কথা বলি, আমি বলতে পারি যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি, এই অবধি কিন্তু আমাদের টেম্পারেচার আমি বাড়াচ্ছি, তাহলে ভলিউম আমাদের কমছে। এই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের নেগেটিভ প্রসারণ ঘটছে। ঠিক আছে, তাহলে আমাদের ঋণাত্মক প্রসারণ দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমি 4 ডিগ্রি পেরিয়ে যাচ্ছি তখন আবার নর্মাল হয়ে যাচ্ছে, যেই টেম্পারেচার আমি বাড়াবো আয়তন কিন্তু আমাদের বৃদ্ধি হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি আমাদের কি দেখতে পাচ্ছি? আমাদের পজিটিভ প্রসারণ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের নর্মাল বিহেভিয়ার দেখতে পাচ্ছি। তার মানে শুধুমাত্র এই 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি আমি একটা অন্য রকমের বিহেভিয়ার দেখতে পাই। একে বলা হয় অ্যানোমালাস বিহেভিয়ার অফ ওয়াটার, বা বাংলায় আমরা বলি হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ, এরকম কিছু একটা বলে, ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, আমার বাংলা বেশ কিছু জিনিসে একটু উইক আছে, একবার দেখে নেবো, লেখা তো আছেই। তো ব্যতিক্রান্ত প্রসারণই সম্ভবত বলে। ঠিক আছে, তো এটাকে বলি হচ্ছে আমরা ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, আচ্ছা আবার আমাকে একটা কথা বলো, আমি একটা কথা বলছি ভালো করে বুঝবে। যখন আমাদের ভি মিনিমাম হবে, অর্থাৎ আয়তন মিনিমাম, তখন কে ম্যাক্সিমাম হবে? ঘনত্ব ম্যাক্সিমাম হবে। তার মানে আমাদের 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব কিন্তু ম্যাক্সিমাম হয়। ঘনত্ব ম্যাক্সিমাম হয়, সেটা কত হয়? সেটা হয় 1 গ্রাম পার সিসি। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব বা এমএল। তাহলে এটাকেই বলতে পারি 1 গ্রাম পার এমএল বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, কার জন্য বলছি? এটা কিন্তু আমি জলের জন্য বলছি। তাহলে জলের যখন আমাদের কি আয়তনটা মিনিমাম হবে, তখন কি ঘনত্বটা ম্যাক্সিমাম হবে। কখন আয়তন মিনিমাম হয়? 4 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? আমাদের জলের মিনিমাম আয়তন পাই, তাহলে তখন কি হয়? আমাদের ঘনত্বটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। সেটাই কিন্তু এখানে আছে, দেখো এখানে 4 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে? ঘনত্ব বাড়তে 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 ম্যাক্সিমাম হলো, তারপর থেকে কি হবে? আয়তন কমবে, তাহলে এই আয়তন বাড়বে, তাহলে কি হবে? ঘনত্ব কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আসবে না গ্রাফ, পরীক্ষায় আসবে না, বাট বুঝলে কি পরবর্তীকালে তোমাদের কাজে দেবে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি আমি এটা তো তোমাকে বুঝিয়ে দিলাম, এটা আর পড়া লাগবে না। তবে একবার পড়ে দেখি। সাধারণত দেখা যায় উষ্ণতা বাড়লে পদার্থের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমলে আয়তন কমে, যেটা নর্মাল ট্রেন্ড। ঠিক আছে, কিন্তু কিছু কিছু পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতার পাল্লায়, ওই যে বলছি নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে থাকবে, উষ্ণতা বাড়ালে আয়তন সংকুচিত হয় এবং উষ্ণতা কমালে আয়তন প্রসারিত হয়, অর্থাৎ উল্টো কিন্তু আমাদের ক্রিয়া ঘটে। এই ধর্মকে আমরা ঋণাত্মক তাপীয় প্রসারণ বলে থাকি। উদাহরণ হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। হ্যাঁ ঠিক বলেছিলাম, ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, তো এগুলো আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো সব ক্লিয়ার হয়ে গেল। এবার টাইম হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়ার, তারপর আমরা নিউমেরিক্যাল সলভ করবো। তো এখানে মোট 5টা কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেন বলছে কোন পদার্থের তাপীয় প্রসারণ প্রায় হয় না বললেই চলে। ভালো করে এটা দেখবে, দেখবে যে এদের মধ্যে কার সব থেকে কম আলফা রয়েছে, তাহলেই বুঝতে পারবে। তাপীয় প্রসারণ বলছে তো, তাহলে যার কি আলফা আমাদের কম হবে তার কিন্তু আমাদের প্রসারণ কম হবে। তো দেখবে যে এখানে আলফা কার মিনিমাম, সেই ভিত্তিতে তুমি উত্তরটা দেবে। আর যেটা হবে না সেটাই কিন্তু এরকমই ব্যাপার, যে যা তার কিন্তু আমাদের প্রসারণ প্রায় হয় না বললেই চলে। আমি আই গেস ক্লাসে বলার সময় কিন্তু বলেছিলাম। তারপর বলছে তরলের তাপীয় প্রসারণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক। এটা তো আজকে পড়ালাম, আশা করি পারবে। যাই হোক ঠিক আছে। তারপর বলছে যে জলের ঘনত্ব সর্বাধিক হয় কোন উষ্ণতায়, এটা তো এক্ষুনি বললাম। তারপর বলছে যে সকল আদর্শ গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এটাও তো বলে দিলাম। আর একটা জিনিস মনে রাখবে যে গামা পি এর যা মান গামা ভি এর কিন্তু একই মান, এটা কিন্তু মনে রাখবে সবসময়। ঠিক আছে, তো যার কথাই জিজ্ঞাসা করুক না কেন একই উত্তর দেবে।
তারপর বলছে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক নিচের কোনটির উপর নির্ভর করে, এটাও আশা করি পারবে। তো 5টা প্রশ্ন দিলাম, এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে বলবে, নেক্সট দিন আমি সেটা ডিসকাস করে দেবো, প্লাস তাদের নামটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু নিউমেরিক্যাল সলভ করা যাক। তো সবার প্রথমে আমাকে বলছে 4 ডিগ্রি, আচ্ছা 1 সেকেন্ড, যাতে আমার অ্যান্সার কখনো ভুল না হতে পারে, যাতে আমাকে পরে আবার খাটতে না হয় যে এটা ভুল হয়ে গেছে আবার দেখি, তো আমি এখানে খুলে রাখলাম যেখান থেকে আমি কোয়েশ্চেনগুলো এনেছি, তো আমি অ্যান্সারগুলো ম্যাচ করে নেবো যে আমি ঠিক করছি কিনা, ঠিক আছে। তো ঠিক আছে, বলছে প্রথমে আমাকে কি বলছে যে 1 সেকেন্ড আমাকে টাইম দাও, তো এটাকে কিছু একটা দিয়ে চাপা দিই, নাহলে গ্যাসের হাওয়া, এই সরি ফ্যানের হাওয়ায় উড়ে যাচ্ছে। গ্যাস পড়াতে 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 গ্যাস মাথায় উঠে গেছে। বলছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন 1 সেন্টিমিটার কিউব। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন 1 সেন্টিমিটার কিউব। 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত হলে, আচ্ছা তার মানে প্রথমে তাপমাত্রা কত ছিল 4 ডিগ্রি সেলসিয়াস, পরে তাপমাত্রা কত করলাম, পরে তাপমাত্রা করলাম আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের তাপমাত্রার পরিবর্তন কত, তাহলে ডেলটি কত, ডেলটি হচ্ছে T2 থেকে T1 বাদ দিতে হবে, তাহলে 60 থেকে 4 বাদ দেবো, তাহলে কত আসবে, তাহলে আসবে আমাদের 54 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত আসবে, তাহলে আসবে আমাদের 54 ডিগ্রি, সরি 56 ডিগ্রি সেলসিয়াস। পয়সা নেই, ঠিক আছে। তো 56 ডিগ্রি সেলসিয়াস, প্রিমিয়াম নিতে পারবো না, 4,000 টাকা লাগে। তারপর কি বলছে, তারপর বলছে যে আমাকে 1 গ্রাম জল ছিল 1 সেন্টিমিটার কিউব প্রথমে আয়তন ছিল, তাহলে V1 কত, 1 সেন্টিমিটার কিউব। বলছে আমাদের পরে আয়তন কত পাল্টালো, আয়তন পাল্টে হলো 1.017, তাহলে V2 কত হয়ে গেল 1.017 সেন্টিমিটার কিউব। তাহলে আমাকে ডেল ভি কত হবে, ডেল ভি হবে V2 থেকে V1 বাদ দিতে হবে, তাহলে এটা কত আসছে, এটা আসছে 0.017 সেন্টিমিটার কিউব। এটা বোঝা গেল। এবার আমাকে বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি গামা আর, সেটা আমাকে জিজ্ঞাসা করছে। ব্যাস, তাহলে এখান থেকে আশা করি করতে পারবে। ফর্মুলা কি হবে, ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে কি গামা আর ইজ ইকুয়াল টু কি হবে, ডেল ভি ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল টি। তাহলে ডেল ভি কত, ডেল ভি হচ্ছে 0.017 ছিল, আই গেস কত ছিল, 0.017, V1 কত ছিল 1, তাহলে এখানে কত হবে 1, আর ডেল টি কত, ডেল টি হচ্ছে 56, তাহলে এখানে কত আছে 56, ঠিক আছে। পেনটাও ফ্রি হয়ে গেছে, ব্যাস এখন ঝামেলা করছে, তাহলে এটা কত হবে 56, ঠিক আছে, জ্বালার শেষ নেই। তাহলে এটা কত হবে দেখো, পয়েন্ট তুলে দিচ্ছি, তাহলে কি হবে নিচে আমাদের 1 2 3, তাহলে 3টে শূন্য আসবে, এখানে আসলো 56, এখানে আছে 17, এখানে আছে 1, তাহলে 17 দিয়ে আমি যদি কাটি, তাহলে 17 দিয়ে কত দিয়ে কাটতে পারবো, 7 দুগুণি 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, কাটা যাবে কি, যাবে না বোধহয়। তো কিছু একটা করতে হবে এখানে, সব ক্যালকুলেশন ঠিক করেছি তো, সবই তো ঠিক করেছি। তো আমি এটার অ্যান্সার বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 3.03 ইন্টু 10⁻⁻4 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে এখানে, ঠিক আছে। 3টে আসছে, ক্যালকুলেশন করতে হবে এখানে, ঠিক আছে, 170 বসেই করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। দেখো যেহেতু তোমাদের, নাহলে তোমরা আর কি বুঝতে পারবে না। দেখো এখানে 3টে শূন্য তো রয়েছে, দেখো এখানে আমাকে একটা কথা বলো যে 17 দিয়ে 56কে কাটতে পারছো না, তাহলে তখন আমি কি করব, তখন আমি 17কে তো 56 দিয়ে ভাগ করা খুব ইম্পসিবল, পয়েন্টে আসবে, ক্যালকুলেশন জটিল হবে। একটা কাজ করি, আমি একে 10 দিয়ে গুণ করে দিই, একে 10 দিয়ে গুণ করলে নিচেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা কিন্তু আমি করে দিই, ঠিক আছে, তাহলে সেটা আমি করে দিই। যখনই এটা করলাম তাহলে কি আসলো, ওপরে আসলো 170, নিচে আসলো 56 ভাগ, আর পড়ে রয়েছে দেখো এখানে 3টে শূন্য, এখানে একটা শূন্য, পড়ে রয়েছে 10⁻⁴। এইবারে 170কে 56 দিয়ে ভাগ করতে পারবে তো, তাহলে 170কে 56 দিয়ে ভাগ করলে দেখবে 3.3 আসছে, ইন্টু তাহলে হয়ে যাবে 10⁻⁻4। এরকম ভাবে বুদ্ধি লাগিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝতে পারলে কেন ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলো, দেখো সেন্টিমিটার কিউব কেটে যেত, আর একক পড়ে রইলো কি আমাদের এই যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে কি আমাদের উত্তর 3.03, নট 3.3, তাহলে এটা কত হবে 3.03, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে, তারপরের প্রশ্ন বলছে হচ্ছে আমাদের একটু ডিপকালি নি, এটা নি, বলছে কাজ সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক বলছে মানে গামা এ, বলছে 153 গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। পার্থক্য বুঝলে, যখন কঠিনেরটা পড়তাম তখন কি বলতো 4.1 1.2 কত কম বলতো, আর এখানে বলছে 153 গুণ 10⁻�6, ঠিক আছে। কারণ কি এটা আমাদের কি তরল, তাহলে তরলের কি আমাদের বেশি হবে। বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি গামা আর, সেটা বলছে 180 গুণ 10⁻⁻6, ঠিক আছে।
দেখো গামার সবসময় কি গামা এর থেকে বড় হওয়ার কথা, বড় রয়েছে। বলছে কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, তাহলে কাচটা কি এখানে কন্টেনার, তাহলে আমি কি বলছি গামা কন্টেনার, যেটা হচ্ছে কি আমাদের গামা গ্লাস বলতে পারি, সেটা কি আমাদের কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি এখানে কি বলতে পারি যে আমি জানি যে গামা রিয়েল মানে যেটা আমাদের কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, সেটা আমাদের পাত্রের প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা কন্টেনার, তার সাথে অ্যাপারেন্ট যেটা আছে, ঠিক আছে, মানে আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক, তার যোগফল বেরোয়। তাহলে আমাকে একটা কথা বলো যে এটা ছিল কি 180 গুণ 10⁻⁻6, গামা কন্টেনার আমাকে বার করতে হবে অর্থাৎ গামা গ্লাস আমাকে বার করতে হবে, আর গামা অ্যাপারেন্ট কত, গামা অ্যাপারেন্ট হচ্ছে 153 গুণ 10⁻⁻6, তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 153 গুণ 10⁻⁻6। তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলো, গামা গ্লাস যদি এখানে পড়ে থাকে, এটা প্লাসে আছে, ওদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 গুণ 10⁻⁻6 তার থেকে কি হবে বিয়োগ হবে, তাই তো। তাহলে কি করতে হবে এখানে বিয়োগ চিহ্ন 153 গুণ 10⁻⁻6। তাহলে এবার আমাকে একটা কথা বলো, গামা গ্লাস এখানে থাকলো, কি করে করব, দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্নর এদিকে আর এদিকে 10⁻⁻6 একই রয়েছে, তাহলে সেটাকে কমন নিয়ে নাও। তাহলে পড়ে রইলো কত 180 বিয়োগ 153, তাহলে 180 থেকে 153 বিয়োগ করলে কত হয়, আসে হচ্ছে আমাদের 7, তাহলে এটা 7 হয়ে যাবে, তাহলে 2, তাহলে 27 গুণ 10⁻⁻6, ঠিক আছে। দেখো তাহলে কঠিনের কত কম হলো, ঠিক আছে। তাহলে 27 গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর, বুঝলে। তাহলে 27 গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কি হবে আমাদের গামা গ্লাসের কিন্তু উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন আমাদেরকে বলছে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আমাদের 18 গুণ 10⁻⁻5। আচ্ছা একবার অ্যান্সারটা চেক করে দেখি, 27 তো, হ্যাঁ 27, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, বলছে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 গুণ 10⁻⁻5, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, তাই তো। তাহলে গামা আর দিয়েছে কত, গামা আর দিয়েছে 18 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। বলছে কাচের প্রসারণ গুণাঙ্ক, কাচের প্রসারণ গুণাঙ্ক, কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে মানে আলফা গ্লাস দিয়েছে, সেটা কত 9 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে। বলছে কাচ পাত্রে রাখা পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক কত, অর্থাৎ গামা অ্যাপারেন্ট কিন্তু আমার কাছে কোয়েশ্চেন মার্ক। এবার আমার ফর্মুলা কি, আমার ফর্মুলা যদি আমি বলি তাহলে আমাকে বলতে হবে যে গামা রিয়েল ইজ ইকুয়াল টু গামা কন্টেনার, এখানে কন্টেনারের কি লাগলো গামা লাগলো, আলফা দিলে হবে না, প্লাস কি লাগবে, প্লাস লাগবে হচ্ছে আমাদের গামা অ্যাপারেন্ট। তাহলে আগে আমাকে কি করতে হবে, এই আলফা থেকে গামা বার করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে গামা গ্লাস কি হবে, সবসময় 3 গুণ হবে। কখন, আমরা ধরেই নিচ্ছি যে আমাদের সব কি আইসোট্রপিক কেস, কারণ অ্যানাইসোট্রপিক কেস যেটা আমাদের আইসোট্রপিক নয় সেটা কিন্তু আমাদের নেই সিলেবাসে, ঠিক আছে, সেটা জেইর সিলেবাসে আছে। তাহলে কি হবে 3 নং 27, তাহলে কত লিখবো এটা 27 গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লিখবো, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, গামা আর যেটা আছে সেটা 18 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স রয়েছে না। আচ্ছা ঠিক আছে, ওটা ওই পেজে গিয়েই করবো, ঠিক আছে, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কেন করলাম, ঠিক আছে। তাহলে এই অবধি আমার কাছে সব ক্লিয়ার হলো, এটা 27 আর ওটা কি 18। তাহলে একটা জিনিস লিখি, কি লিখবো, যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 18 গুণ 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে, একক আর লিখলাম না, ইজ ইকুয়াল টু এটা কত হবে, এটা হবে আমাদের 5, ইজ ইকুয়াল টু গামা কন্টেনার কত, গামা কন্টেনার বেরোলো 27 গুণ 10⁻⁻5, উল্টো লিখলাম, এটা 6 হবে। আর গামা অ্যাপারেন্ট আমাকে বার করতে বলেছে, তাই তো। এবার আমাকে একটা কথা বলো যে এইখানে এটা মাইনাস কি রয়েছে 6 রয়েছে, আর এটা -5 আছে, ক্যালকুলেশন করতে পারবে, কোনোদিন করতে পারবে না। তাহলে কি করতে হবে, দেখো এটাকে আমি কি করব 18 দিয়ে এই 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে ভাগ করব, কি করব 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে ভাগ করব। কেন করলাম, কারণ দেখো এখান থেকে 18 গুণ 10 করলে কত হবে 180, আর এখানে 10⁻1 ভাগ করলে কত হবে 10⁻6 ইজ ইকুয়াল টু কত হবে 27 গুণ 10⁻6 প্লাস গামা অ্যাপারেন্ট। এবার করতে পারবো, এবার দেখো করতে পারবো, কেন, কারণ এবার দেখো এখানেও 10⁻6, এখানেও 10⁻6, তাহলে গামা অ্যাপারেন্ট কি হবে, গামা অ্যাপারেন্ট হবে 180 গুণ 10⁻6 মাইনাস 27 গুণ 10⁻6, তার মানে এখান থেকেও কি করতে হবে 10⁻6 কমন নিতে হবে। তাহলে 10⁻6 কমন নিলাম, 180 থেকে কত হবে 27 বিয়োগ যাবে, তার মানে কত হবে, দেখো এখান থেকে 3 আসলো, এটা হয়ে গেল 7, তার মানে 53, 153 গুণ 10⁻6,
এত ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের ইনভার্সে উত্তর আসবে। তো একবার অ্যান্সারটা চেক করে নিই। অ্যান্সারটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 153 গুণ 10⁻⁶ কিন্তু আমাদের কি হচ্ছে, অ্যান্সারটা চলে আসছে। বোঝা গেল কথাটা? কেন আমি এখানটা কনভার্জন করলাম? আর না হলে 10⁻⁶ এর সাথে 10⁻⁵ কিন্তু আমি বিয়োগ করতে পারতাম না। কমন নেবো তারপর তো বিয়োগ করতে পারবো, আর না হলে কিন্তু বিয়োগটা অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। বলছে কি, বলছে আমাদের স্থির চাপে নির্দিষ্ট কোনো গ্যাসের 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 1 লিটার, 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1.2 লিটার, উষ্ণতার ওই পাল্লায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? এটা একটা স্পেশাল টাইপ যেটা তোমরা মনে রাখবে যে কি করে করবো আমরা। দেখো যখনই এরকম দেখবে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে দিয়েছে এবং সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কতটা আয়তন সেটা বলে দেয়নি, তোমাকে দুটো ভিন্ন উষ্ণতা দিয়েছে। একটা দিয়েছে কি আমাদের 80 ডিগ্রিতে, একটা দিয়েছে 150 ডিগ্রিতে। তাহলে তুমি ধরে নেবে, ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা আমাদের V0, এটা ধরে নিলাম আমরা। এইবার একবার উষ্ণতাটা আমাদের কত দিয়েছে, 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি লিখতে পারি যে VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে আমাদের গামা পি ডেল্টা টি। এটা আমরা লিখতে পারি তো। আর ডেল্টা টি এর জায়গায় আমরা কি লিখতাম, ডেল্টা টি এর জায়গায় আমরা টি লিখতাম, কারণ কি 0 ডিগ্রি ধরছি তো, তাহলে কি ডেল্টা টি মানে T-0। এটা আমরা ফর্মুলা পড়েছিলাম, মনে করো এটা ফর্মুলা ছিল, ঠিক আছে। এবার আমি শুধু ফর্মুলায় মানগুলো বসাবো। দেখো প্রথমবার টি ইজ ইকুয়াল টু কি আমাদের 80 ডিগ্রি ধরছি তো, তাহলে 80 ডিগ্রি যখন তাপমাত্রা তখন আমাদের আয়তন 1 লিটার। তাহলে এখানে কত বসাবো, 1 বসাবো। V0 এর মতো থাকবে, কারণ আমি ধরেই নিচ্ছি যে 0 ডিগ্রিতে V0 রয়েছে, ভালো করে ধরে দেখো। তারপর কি বসাবো, 1 প্লাস গামা পি, গামা পি আমাকে বার করতে হবে। আর টি কত বসাবো, টি বসাবো আমাদের 80। তাহলে এখান থেকে কি আসলো, 1 ইজ ইকুয়াল টু V0 1 প্লাস 80 গামা পি। এটা কি হবে, এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হবে কি, এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। নেক্সট যেটা আছে আমাদের, সেখানে আমি কি করব, সেখানে আমি টি ইজ ইকুয়াল টু পরেরটা দেখব। কি করব, সেখানে টি ইজ ইকুয়াল টু আমি পরেরটা দেখব। তাহলে আর একটা আমাদের যে উষ্ণতা দেওয়া আছে সেটা কত আছে, সেটা আছে 150 ডিগ্রি সেলসিয়াস, তখন 1.2। তাহলে এরপর আমি দেখব টি ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একইভাবে আমি বসাবো ভিট, আমি আগে ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের ভিটি ইজ ইকুয়াল টু V0 1 প্লাস গামা পি টি। তাহলে আমি ভিটির জায়গায় কত লিখবো, ভিটির জায়গায় লিখবো হচ্ছে আমাদের কত লিখবো, ভিটির জায়গায় আমি লিখবো 1.2, কারণ ভিটি কত আমাদের 1.2। V0 এর জায়গায় V0 লিখবো, 1 এর জায়গায় 1 লিখবো, গামা পির জায়গায় গামা পি লিখবো, টি এর জায়গায় কত লিখবো, 150 লিখবো। ঠিক আছে, প্রসেস ভালো করে বোঝো। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে 1.2 ইজ ইকুয়াল টু V0 1 প্লাস 150 গামা পি। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরবো। এটাকে কি বলছি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলছি। ঠিক আছে, এটাকে আমি করছি 2 নং সমীকরণ। এবার কি করব, এবার সিম্পলি এই যে 1 নম্বর সমীকরণটা আছে একে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো। মনে রাখো 1 নম্বর সমীকরণকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আবার একটা পেজ কপি করে নিই। ঠিক আছে, পেজটা কপি করি, কপি করে এই পার্টটা ক্লিয়ার করে দিই, বাদ বাকি পার্টটা আমি লিখি। ঠিক আছে, তো আমি কি লিখবো, আমি লিখবো যে 1 নম্বর সমীকরণ কি ছিল মনে করো, 1 নম্বর সমীকরণ ছিল 1 ইজ ইকুয়াল টু কি ছিল, 1 ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের প্রথমে কি ছিল আমাদের 1 প্লাস, দেখে নিই একবার, ভুলে গেছি আমি। V0 1 প্লাস 80 গামা পি, কি ছিল V0 1 প্লাস 80 গামা পি। আর আমাদের দ্বিতীয় সমীকরণ কি ছিল, সেটা ছিল 1.2, আর এখানে ছিল V0 1 প্লাস 150 গামা পি। এটা ছিল আমাদের কি ফর্মুলা, মানে দুটো সমীকরণ। তাহলে আমি এবার দেখো এখান থেকে V0 কাটা যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি 1/1.2। তাহলে এখান থেকে যদি পয়েন্ট তুলি তাহলে কি হবে, ভাগে 10 আসবে, তাহলে ভাগের থাকলে কি উপরে চলে যায়। তাহলে 10/12, এখানে আসছে 1 প্লাস 80 গামা পি, এখানে আসছে কি 1 প্লাস 150 গামা পি। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করো, দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে কত হবে, 10 প্লাস 1500 গামা পি ইজ ইকুয়াল টু কত হবে, এখান থেকে গুণ করলে 12 প্লাস 12 গুণ 80, 8 12 কত হয় 96, তাহলে 960 গামা পি। তাহলে এখান থেকে কত হবে দেখো, 1500 গামা পি মাইনাস 960 গামা পি ইজ ইকুয়াল টু কত হবে, 12 বিয়োগ 10 অর্থাৎ 2। তাহলে এখান থেকে বাকিটা ক্যালকুলেট আশা করি তোমরা করে নিতে পারবে। তাহলে এখান থেকে গামা পি ইজ ইকুয়াল টু কত হবে, দেখো 12 বিয়োগ 2 হচ্ছে তোমার, 12 বিয়োগ 10 হচ্ছে তোমার 2, আর এখানে 1500 থেকে 906 বাদ দিয়ে দেবে, 1500 থেকে কি করবে 960 বাদ দিয়ে দেবে। তো যেটা আসবে সেটা আমাদের কি উত্তর, নাকি আমি করে দেবো কোনটা?
960 বাদ দিলে কত হয়, এক কাজ করি আমি ক্যালকুলেটার বের করি, নাকি এখানে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, তো তোমরা একবার ক্যালকুলেট করে দেখো, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো, আমি নেক্সট দিন এই কোশ্চেনটা আবার টেক ওভার করে নেবো, তখন ক্যালকুলেট করে দেখাবো। এখন আমি টাইম ওয়েস্ট করছি না, যাতে আমাদের কি ক্লাস লেন্দি না হয়ে যায়। ঠিক আছে, তো এখান থেকে আমি সব করে দিয়েছি, এটাই আমাদের ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে কিন্তু উত্তর হবে। পুরো প্রসেস বুঝিয়ে দিয়েছি, আশা করি এবার কিন্তু তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। তবুও যদি অবশ্যই অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি পরের দিন কিন্তু আরও ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তারপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাকে বলছে, একটা কোশ্চেন মিস হয়ে গেছে, বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস, এবার 0 ডিগ্রি বলেছে কোনো চিন্তা নেই, 0 ডিগ্রিতে আয়তন হচ্ছে আমাদের কি, 0 ডিগ্রিতে আয়তন হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। তার মানে আমাকে কি V0 দিয়েছে 200 সেন্টিমিটার কিউব। বলছে স্থির চাপে 20 ডিগ্রিতে আমাদের আয়তন কত, 20 ডিগ্রি সেলসিয়াসের আয়তন হচ্ছে 210 সেন্টিমিটার কিউব। তাহলে 20 ডিগ্রিটা কত, T = 20 ডিগ্রি ফাইনাল টেম্পারেচার। তার মানে আমাকে ভিটি দিয়েছে কত, ভিটি দিয়েছে আমাদের 210 সেন্টিমিটার কিউব। বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে, তাহলে গামা পি কত হবে, গামা পি হবে ভিটি থেকে ভি নট বাদ দিতে হবে, তাহলে ভিটি বিয়োগ ভি নট ডিভাইডেড বাই ভি নট টি। এবার তাহলে কি বসাবো, এখানে বসাবো 210 থেকে 200 বাদ দেবো, তার মানে 200 এই 10 পড়ে থাকবে। এখানে ভি নট কত, ভি নট হচ্ছে আমাদের 200, আর টি মানে কত, টি মানে হচ্ছে আমাদের 20। ব্যাস, তাহলে এটাকে যদি সলভ করো তাহলে কিন্তু অ্যান্সার চলে যাবে। আমি আর এখানে সলভ করে দিচ্ছি না টাইম বাঁচানোর জন্য, বাট আমি যখন পিডিএফটা দেবো তখন আমার খেয়াল থাকলে আমি সলভ করে দেবো। বাকি কোনো কোশ্চেনের যদি ক্যালকুলেশনের অসুবিধা হয়, আমি একদিন ধরে ধরে শিখেছি, তাও যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে বলবে, সেই বুঝে কিন্তু আমি নেক্সট ক্লাসে বুঝবো যে আমি ধরে ধরে করাবো নাকি ছেড়ে দেবো এবার। ঠিক আছে, কারণ আমি ফার্স্ট ক্লাসে তো শিখিয়ে দিয়েছিলাম ক্যালকুলেশন করা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রমাণ চাপ ও উষ্ণতায় অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, যেখানে প্রেশার থাকে কত, প্রেশার থাকে আমাদের 1 ATM চাপ, অর্থাৎ 76 সেন্টিমিটার এইচজি চাপ, বা আমাদের কি 760 mmHg চাপ, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর টেম্পারেচার কত, টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস বা আমাদের কি 273 কেলভিন। ঠিক আছে, তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত। তার মানে আমাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ভি নট হচ্ছে আমাদের 425 সেন্টিমিটার কিউব। বুঝতে পারলে কি বললে হলো। তারপর বলছে যে স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি, তাহলে আয়তনটা তো আমাদের স্থির, বৃদ্ধি করে আমাদের 51 ডিগ্রি করেছি, তাহলে টি কত করেছি, টি করেছি 51 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের চাপের পরিমাণ ফাইনাল চাপ যেটা আমাদের কি ভিটি, সেটা হচ্ছে আমাদের 905 mm। আচ্ছা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন V0 কত লিখতে, সরি V0 কেন লিখছি এখানে, এখানে আমি লিখবো হচ্ছে আমাদের, এখানে লিখবো পিটি ফাইনাল প্রেশার। তাহলে আমি কি লিখবো এখানে, আমি লিখবো যে এখানে পিটি, আর এখানে কি লিখবো P0, সেটা কত হবে, সেটা হবে আমাদের প্রথমে কত ছিল 0 ডিগ্রিতে 76 সেন্টিমিটার লিখবো না, কারণ এখানে মিলিমিটার দিয়েছে, তাহলে লিখবো 760 মিলিমিটার এইচজি। বোঝা গেল। বলছে ওই গ্যাসের গামা ভি কত, তাহলে গামা ভি মানে কত, গামা ভি মানে পিটি মাইনাস পি নট ডিভাইডেড বাই কি P0 ইন্টু টি। তাহলে পিটি মাইনাস পি নট কত, 905 থেকে 760 বিয়োগ করতে হবে, তাহলে কি করবো 905 বিয়োগ 760 ডিভাইডেড বাই কত হবে পি নট, পি নট মানে কত 760 ইন্টু টি, টি মানে কত, টি মানে হচ্ছে 51। তাহলে এটাকে সলভ করবে, এককটা কি আসবে আবার আমাদের ডিগ্রি সেলসিয়াস ইনভার্সেই যাবে, কারণ এখানে কি আছে ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। বোঝা গেল। তাহলে এটাও কিন্তু তোমরা অ্যান্সার বার করে নিতে পারবে, আমি প্রসেস পুরো বলে দিয়েছি। ক্যালকুলেশনটা আজকে আমি আর করছি না। ঠিক আছে, কারণ অলরেডি অনেক রাত হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 1:58 বেজে গেছে, 2টো বেজে গেছে প্রায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তারপরে আর কিছু আছে না, তারপরে আর কিছু নেই। তো আশা করি আজকেও যা যা পড়ানো হচ্ছে সমস্ত কিছু তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নিউমেরিক্যালে আজকে আমি কিছু ক্যালকুলেশন তোমাদেরকে করে দেখাইনি, ক্যালকুলেশনগুলো নিজে থেকে করো, খাতা পেন নিয়ে নিজেরা ট্রাই করো। আগের লেকচারে আমি সমস্ত ক্যালকুলেশন কী করে করতে হয় একদম স্টেপ বাই স্টেপ শিখিয়েছিলাম। আজকেও যদি তোমাদের কোনো ক্যালকুলেশনের প্রবলেম থাকে তাহলে বলবে, অবশ্যই আমি নেক্সট ডে সেই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাদেরকে করে দেবো। তো দেখা হবে নেক্সট সেশনে। ভালো করে পড়াশোনা করতে থাকো, তাহলেই কিন্তু মাধ্যমিকে একটা ভালো স্কোর আসবে। অনেকেই মনে করবে হয়তো যে এখন আমরা পড়বো না, পরে দেরি করে পড়বো, তো দাদা তো দেরি করে দিচ্ছে আমরাও দেরি করে করবো, এরকম করো না। ঠিক আছে, আমার লাইফে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোকে মেনটেন করে তারপর আমাকে ক্লাস দিতে হয়। ঠিক আছে, আমার নিজের লাইফের পড়াশোনা রয়েছে, আমার এক্সামস চলছে। ঠিক আছে, 4 তারিখ থেকে আমার পরীক্ষা, এখন আর না সরি 6 তারিখ থেকে পরীক্ষা, 4 তারিখে তো ভোটের রেজাল্ট। ঠিক আছে, তো তারপর আমার প্র্যাকটিক্যালস রয়েছে, আমার আইআইটি মান্ডিতে যেতে হবে, সেখানে একটা কাজ রয়েছে, প্রজেক্টস চলছে, তো বিভিন্ন কাজ আমাকে করতে হয়, তারপর আমাকে ক্লাস রেকর্ড করতে হয়। ঠিক আছে, তো সবসময় আমি একদম টাইমলি দিতে পারি না, বাট তোমরা তোমাদের তরফ থেকে পড়াশোনা চালিয়ে যাও। তোমরা হয়তো অফলাইনে পড়ো, কেউ হয়তো পেইড ব্যাচে পড়ো, কেউ হয়তো অন্য কোথাও থেকে পড়ছো, নিজের পড়াশোনা কিন্তু থামিয়ে যেও না। ঠিক আছে, এই সেশনটা যদি ডিলে হয়েও যায় তাহলেও কিন্তু তুমি তোমার পড়াশোনাটাকে ডিলে করো না,
তোমরা পড়তে থাকো এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ভিডিও দেওয়ার। তবুও যদি লেট হয়ে যায় তোমরা কিন্তু থেমে থেকো না, কারণ তোমাদের কিন্তু সময় পেরিয়ে যাবে। এই সময়টাকেই যারা ইউটিলাইজ করবে তারাই কিন্তু ফাইনালি গিয়ে মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে পারবে। তো একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু লেগে থাকো। মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, আর এই বড় পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়ে তোমাদেরকে কিন্তু সবাইকে দেখিয়ে দিতে হবে যে তোমার মধ্যেও একটা পোটেনশিয়াল রয়েছে। তো নিজের সম্পূর্ণ এফার্টস দিতে থাকো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ট্রাই করবো সেটাকে রিজলভ করার। এবং দেখা হবে নেক্সট সেশনে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। টাটা।